এসএসসি 25 ব্যাচের যে টেস্ট পেপার সলভ ক্লাস সেটার আজকে পৌরনীতি ও সুশাসন আজকে প্রথম ক্লাস এবং আমি থাকছি তোমাদের আকাশ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের এই জার্নিতে তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো নিয়েই আমি থাকছি তোমাদের সাথে কথা হবে এবং পৌরনীতির তোমাদের এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কিভাবে যত বিষয়গুলো আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র সৃজনশীল বলো এমসিকিউ বলো অনুধাবনমূলক বলো কিংবা এক কথায় প্রশ্ন উত্তর বলো যেটা যেটা বলো সবগুলো আমরা চেষ্টা করব যেন তোমাদেরকে একদম সব শিখিয়ে দিয়ে একদম এইচএসসির জন্য প্রস্তুত করা যায়। আজকের ক্লাসের শুরুতে আমি একটু বলে নেই, তোমরা অনেকেই অ্যাড হবা ধীরে ধীরে। তো আজকে ক্লাসের শুরুতে ক্লাস সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দিই যে আমাদের এই মানে পৌরনীতি ও সুশাসন সিভিক্সের এই কোর্সটা কিভাবে হবে বা সামনে আমরা কিভাবে এই ক্লাসগুলো কন্টিনিউ করব। প্রথমত ক্লাসের শুরুতে বলে নেই যে আমাদের ক্লাস যে হবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর ক্লাস থাকবে। প্রথম পত্র দ্বিতীয় পত্রের উপর ক্লাস থাকবে। এই ক্লাসগুলো হবে মূলত আমাদের যে টেস্ট পেপারগুলো আছে, যে বিভিন্ন প্রকাশনের যে টেস্ট পেপারগুলো আছে বাজারে, যেগুলো মোটামুটি একটু মোটামুটি না ভালো আর কি, মানে সব শিক্ষার্থীরা যেগুলো কেনে কিংবা যেগুলো দেখে পরীক্ষা প্রশ্ন আসার মতো প্রশ্ন প্রতিবারই যেগুলো বাজারে ভালো চলে, ওই টেস্ট পেপারগুলো থেকে আমরা প্রশ্ন করছি এমসিকিউ এবং সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। তোমাদের এই অধ্যায় ভিত্তিক যে তোমাদের যে সমস্যা কিংবা আমরা যে প্রথম পত্র দ্বিতীয় পত্র ওয়াইজ যে তোমাদের সমস্যাগুলো, তার জন্য আমরা রাখছি তিনটা মোট 6টা ক্লাস, তিনটা 6টা ক্লাস। এবং তোমাদের যে রিভিশন হবে সেই রিভিশনের সময় আমরা ক্লাস আরো এক্সট্রা তোমাদের ক্লাস নেব তোমাদের প্রয়োজন অনুসারে, যেন তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমরা আরো সলভ করতে পারি, সেজন্য প্রয়োজনীয় সংখ্যক আরো ক্লাস হবে। তবে আমরা প্রথমে তিনটা করে মোট 6টা ক্লাস নেব। মোট 6টা ক্লাসে আমরা কি করব, আজকে যে আমরা প্রথম পত্র সুশাসন পৌরনীতির প্রথম পত্রের যে আমরা ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসে আমরা কি করেছি, আমরা 100টা এমসিকিউ সলভ করব একবারে। এই 100টা এমসিকিউর ভিতর তোমাদের যে শর্ট সিলেবাস আছে এই শর্ট সিলেবাসের একদম প্রথম থেকে দশম অধ্যায় পর্যন্ত যে যে চ্যাপ্টারগুলো আছে, প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায়, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। আর মানে সবগুলো যে 100 এমসিকিউ দেওয়া আছে চেষ্টা করেছি যেন সবগুলো টপিক, যতগুলো টপিক আছে বইয়ের মধ্যে সবগুলো টপিক একটু একটু করে টাচ করেছি, যেন তোমরা সবাই একটু রিকল করতে পারো যে কি কি পড়েছো কিংবা কি কি আছে বইয়ে। এই জন্য সম্পূর্ণ বইয়ের উপর থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে এই আলোচনার ভিতর আমাদের যে ইয়াগুলো থাকবে, অপশনগুলো থাকবে, সেই অপশনগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি এর পরবর্তী যে 2টা ক্লাস হবে সেই ক্লাসে আমরা কি করেছি, আমরা যে আমাদের যে মোট যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোকে আমরা 2 ভাগে ভাগ করেছি। অর্থাৎ প্রথম পত্রে যে আরো 2টা ক্লাস হবে, একটা ক্লাস তো আজকেই শেষ, প্রথম পত্রের একটা ক্লাস আজকেই শেষ হয়ে যাবে। আর যে আমাদের বাকি 2টা ক্লাস থাকবে এই 2টা ক্লাসে আমরা কি করব, এই 2টা ক্লাসে আমরা প্রথম পত্র বইটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করেছি। অর্ধেক অর্ধেক করে ভাগ করার ফলে যেন অধ্যায়গুলো আমরা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝাতে পারি এবং সেইভাবে হয়তো আমরা এমসিকিউ নেব তোমাদের। আর প্রতিদিন ক্লাস শেষে আমি একটা কাজ করব, সেটা হলো তোমাদের মানে এই পৌরনীতি ও সুশাসনের জন্য, সেটি হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপে তোমরা যারা পেইড, তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছো টেস্ট পেপার সলভ কোর্সে, এই কোর্সে আমরা তোমাদেরকে সৃজনশীল প্র্যাকটিসের জন্য, যেন তোমাদের সৃজনশীল লেখাগুলো আরো ভালো হয় কিংবা পরীক্ষার খাতা আরো ভালো করে লিখতে পারো, সেই জন্য আমরা সৃজনশীলের জন্য আমরা প্রতিদিন 1টা 2টা 3টা করে এমসিকিউ দেবো প্রত্যেক অধ্যায়ের উপর। এই অধ্যায়ের এমসিকিউ গুলা তোমরা উত্তর করে আমাকে টেলিগ্রামে পাঠাবা, আমাকে মেনশন করে, আমি সেগুলোর মধ্যে থেকে দেখবো কারটা একটু ভালো হয়েছে কারটা খারাপ হয়েছে, আমরা সেগুলো দেখে থেকে তোমাদেরকে খুঁটিনাটি ভুলগুলো ধরিয়ে দেবো কিংবা যারটা ভালো হবে বা যে কয়জনেরটা ভালো হবে সেগুলো তোমাদেরকে একটু ফলো করতে বলবো। আর এছাড়াও পরীক্ষা বিষয়ে তোমাদের যাবতীয় যে কথাবার্তাগুলো আছে কিংবা যে সমস্যাগুলো হয় কিংবা আমরা যে সমস্যাগুলো ফেস করেছি সেই সমস্যাগুলো তোমাদের সলভ করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি তোমাদের এই পৌরনীতি ও সুশাসন আমার সাথে এই জার্নিটা তোমাদের খুব সুন্দর হবে। আচ্ছা, ক্লাসে আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ে নেই। কমেন্টে আচ্ছা কমেন্টের নিয়মে বলে, আমরা যেহেতু অনেকগুলো এমসিকিউ সলভ করবো একসাথে, তো আমাদের সময় নষ্ট করার কোনো ওয়ে নাই। তোমরা কমেন্টে, আমরা জানো যে আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা হবে হলো আমাদের 2 ভাবে। এক, যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরাও থাকছে, তার পাশাপাশি আমাদের যে ডিউ ড্রিমার্সের পেজ আছে সেই পেজ থেকেও লাইভটি যাচ্ছে। এর কারণ হলো যে যারা ভর্তি হওনি কিংবা যারা দেখতে চাচ্ছ যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, সব ক্লাসই একটা করে আমরা ফ্রি দিচ্ছি।
তো সেই সুবাদে আজকে আমাদের এই পৌরনীতি ও সুশাসনের ক্লাসটাও ফ্রি, তাই অনেক শিক্ষার্থীর এঙ্গেজ থাকবে সেটা বোঝা যাচ্ছে। তো আমি প্রথমে বলে দিতে চাই যে আমাদের যে এই বোর্ডে প্রশ্ন আসার পর তোমরা সবাই দ্রুত উত্তর করে দিবা, মানে আমি প্রশ্ন বলার আগে তোমরা উত্তর করে দিবা কমেন্ট বক্সে। আর চেষ্টা করবা যে আমি যে ব্যাখ্যাটা দিই সবার কমেন্ট হয়তো পড়া সম্ভব হবে না, কারণ অনেকেই আছে এখানে। তো তোমরা দ্রুত কমেন্ট করে দিবা প্রশ্ন দেখার সাথে সাথে। আচ্ছা, সাকিব লিখেছে ভাইয়া 100টা এমসিকিউ শুধু ফার্স্ট পেপারের উপরই হবে? হ্যাঁ, 100টা এমসিকিউ শুধু ফার্স্ট পেপারের উপরই হবে। আর আমাদের পেইড ব্যাচে যারা আছো তাদের জন্য আমরা হয়তো আজকে আমাদের যে অধ্যায়গুলো আছে প্রথম, তারপরে তৃতীয় অধ্যায়, মানে পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়গুলো যা আছে আমি হয়তো স্পেসিফিক 2-3টা অধ্যায়ের উপর থেকে তোমাদের সৃজনশীল লিখতে দিতে পারি আমাদের টেলিগ্রাম গ্রুপে। সবাই সেগুলো উত্তর করে আমাকে জমা দিবা। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। সবাই প্রশ্ন দেখার সাথে সাথে আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে, যেন আমি প্রশ্ন পড়তে পড়তে তোমাদের উত্তরগুলো আসে আমাদের হাতে, মানে আমরা সময় নষ্ট করতে যাচ্ছি না একদম। আমাদের প্রথম প্রশ্ন, নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, ভোটের মাধ্যমে নাকি প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে? নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? প্রশ্নটা আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন। এবং এই যে প্রশ্নগুলো আছে নগর রাষ্ট্র সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি, নগর রাষ্ট্র ছিল প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রিসের যদি বলি আমরা, তোমাদের বইয়ে স্পেসিফিক দেওয়া আছে এথেন্স, স্পার্টা, রোডস, এই যে এই অঞ্চলগুলো যে আছে যে প্রাচীন গ্রিসের এথেন্স, স্পার্টা কিংবা রোডস, এই অঞ্চলগুলোতে কিন্তু আমাদের কি ছিল? আমাদের নগর রাষ্ট্র ছিল। নগর রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? নগর রাষ্ট্র বলতে আমাদের বোঝায় যারা সরাসরি রাজনৈতিকভাবে অংশগ্রহণ করত। আমাদের যে আগে রাষ্ট্রীয় যে ধারণা ছিল কিংবা নগর রাষ্ট্রের যে ধারণা ছিল, সেখানে বলা হতো যে নাগরিক যারা আছে, নাগরিক তাদেরকে বলা হতো যারা সরাসরি সরকার পরিচালনায় অংশ নিত কিংবা আমাদের রাজনৈতিকভাবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতো, তাদেরকে বলা হতো নাগরিক। এবং বাদ বাকি যে জনগণ থাকতো তাদেরকে কিন্তু নাগরিক বলা হতো না ওই নগর রাষ্ট্রের সংজ্ঞায়। আর এই জায়গায় আরেকটা এমসিকিউ আছে, সেটি হচ্ছে দেখো প্রাচীন গ্রিসের এথেন্স, স্পার্টা, রোডস, এটা কিন্তু এক একটি নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসের এথেন্স, স্পার্টা, রোডস এগুলো এক একটি নগর রাষ্ট্র। তাহলে নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো? প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, ভোটের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। উত্তর হবে প্রত্যক্ষভাবে। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো, ধন্যবাদ সবাইকে, সবার উত্তরই ঠিক, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আছি। কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? দুর্নীতিমুক্ত সরকার, রাজনৈতিক কোন্দল, স্বচ্ছতা ও জবাবদিহিতা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? আমার ক্লাস যারা আগে করেছো, আমি সুশাসনের একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি সবসময়। এই সংজ্ঞাটা আমি আমার একজন টিচারের কাছ থেকে শিখেছি। তোমরা সংজ্ঞাটা যদি চাও, তোমরা সংজ্ঞাটা তুলে নিতে পারো। আমি শুধু একবার বলি, কারণ অনেক বড় সংজ্ঞা। যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, বৈধ গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থায় সততা ও দক্ষতার সাথে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ, বিশেষত মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত হয়, মৌলিক মানবাধিকার নিশ্চিত হয়, তাকে আমরা সুশাসন বলতে পারি। তাহলে সুশাসনের সংজ্ঞায় আমরা কি কি পাই? যে স্বচ্ছ, জবাবদিহিমূলক, যে স্বচ্ছ, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইনের শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক ও আইনের শাসন ব্যবস্থা। তাহলে যে স্বচ্ছ, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থায় সততা ও দক্ষতার সাথে, সততা থাকবে, দক্ষতা থাকবে, সততা ও দক্ষতার সাথে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ। এখানে আরেকটি বিষয় থাকবে, জনগণের সার্বিক কল্যাণ, বিশেষত মৌলিক
মানবাধিকার নিশ্চিত। আচ্ছা, সংখ্যাটা আমি তোমাদের আরেকবার বলি, তোমরা এই সংখ্যা কিন্তু তোমাদের খ নাম্বার যে প্রশ্ন আছে সেখানে দিতে পারো। সুশাসন কাকে বলে? যে স্বচ্ছ, জবাবদিহিমূলক, বৈধ গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থায়, বৈধ গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থায় সততা ও দক্ষতার সাথে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ, বিশেষত মৌলিক মানবাধিকার পূরণ করা হয়। মানে মৌলিক মানবাধিকার পূরণের চেষ্টা করা হয়, সেটিকে আমরা সুশাসন বলতে পারি। তাহলে এই জায়গায় যে টপিকগুলো থাকবে সেটি হচ্ছে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, গণতান্ত্রিক ও আইনের শাসন ব্যবস্থা থাকবে, এবং এর ভিতরে থাকবে কি সততা, দক্ষতা, এবং এর উদ্দেশ্য, এই সকল কিছুর উদ্দেশ্য কি? এই সকল কিছুর উদ্দেশ্য হলো জনগণের সার্বিক কল্যাণ, বিশেষত মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। আমাদের যে সুশাসনের যে অধ্যায়টি আছে এবং সুশাসনের যে আমাদের যে আচ্ছা, একজন লিখেছে ভাইয়া আমি পেইড ব্যাচে ভর্তি হয়েছি কিন্তু কোনো গ্রুপে অ্যাড দেওয়া হয় নাই আমাকে। তুমি হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেঞ্জারে নক করো, তোমাকে অ্যাড করে নেবে এখনই। আচ্ছা, তাহলে কি হলো যে আমাদের এই যে সুশাসনের যে সংজ্ঞাটা আছে, এই সুশাসনের সংজ্ঞার ভিতরে কিন্তু আমরা সুশাসন বলতে কি কি বুঝি, সুশাসনের উপাদান কি কি, কিংবা সুশাসনের ভিতরে কি কি থাকতে পারে, এই সকল টপিকগুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে। স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, গণতান্ত্রিক এবং বৈধ গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থা থাকবে, সততা থাকবে, দক্ষতা থাকবে। এবং এই সুশাসনের লক্ষ্য কি, মানে সুশাসনের কেন প্রতিষ্ঠা করা হবে, এর কারণ হলো এই যে জনগণের সার্বিক কল্যাণ, বিশেষত মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। আচ্ছা, সুশাসন সম্পর্কে বললাম, এর পরবর্তী যে সুশাসনের প্রশ্নগুলো আসবে আশা করি তোমরা উত্তর দিতে পারবা। আচ্ছা, তাহলে কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? সবাই উত্তর দিয়েছে 2 খ। হ্যাঁ, 2 খ ঠিক আছে। রাজনৈতিক কোন্দল, সুশাসনের সাথে রাজনৈতিক কোন্দল সামঞ্জস্যপূর্ণ নয়, উত্তর সঠিক। আচ্ছা, তোমরা তখন উত্তর দিবা একটু প্রশ্নের নিচে লিখে দিবা 2 নম্বরের উত্তর দিচ্ছ, 1 নম্বরের উত্তর দিচ্ছ না 3 নম্বরের উত্তর দিচ্ছ। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে আসি। পরিণীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন কেন? মানে কারণগুলো জানতে চেয়েছে। এটি দেশপ্রেম জাগ্রত করে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, দক্ষ জনশক্তি তৈরি করে। উত্তর কি হবে? পরিণীতি ও সুশাসন পাঠ করা কেন প্রয়োজন? এটি আমাদের দেশপ্রেম জাগ্রত করে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, দক্ষ জনশক্তি তৈরি করে। আচ্ছা, পরিণতি ও সুশাসন পাঠ করা যে প্রয়োজন, এই অংশটুকু যে আমাদের বইয়ের ভিতরে আছে যে পরিণতি ও সুশাসন পাঠ করা কেন প্রয়োজন, এর কিন্তু একটি খ নাম্বারে কিন্তু এই প্রশ্নটি আসে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যেন আমাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে, কিংবা আমাদের রাষ্ট্র সম্পর্কে একটি ধারণা রাখতে, বহির্বিশ্ব সম্পর্কে একটি ধারণা রাখতে, কিংবা পরিণতির সাথে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় অতপ্রতভাবে জড়িত, যেমন আমাদের অর্থনীতি জড়িত, আমাদের ইতিহাস জড়িত, এরকম যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু উত্তরে দিতে হবে। যদি গ নাম্বার প্রশ্নের উত্তরে আসে তাহলে একটু বড় করে উত্তর দিবা। আচ্ছা দেখো, পরিণতি ও সুশাসন পাঠ করা আমাদের কেন প্রয়োজন? এখানে উত্তর হবে এটি দেশপ্রেম জাগ্রত করে এবং তার পাশাপাশি এটি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। আচ্ছা, দক্ষ জনশক্তি কেন তৈরি করে না? কারণ পরিণতি ও সুশাসনে কোনো কারিগরি জ্ঞান নয়, যে কারিগরি জ্ঞান ব্যবহার করে তুমি দক্ষ জনশক্তিতে পরিণত হবা। এটি তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, তাত্ত্বিক জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। তুমি রাষ্ট্র সম্পর্কে ধারণা পাবা, তুমি দেশ সম্পর্কে ধারণা পাবা, তুমি বহির্বিশ্ব সম্পর্কে ধারণা পাবা, তুমি ইতিহাসের মানব জীবন কেমন ছিল সে সম্পর্কে একটি ধারণা পাবা, ভবিষ্যতে কেমন হবে সে সম্পর্কে একটি ধারণা পাবা। তো ব্যাপার হলো, তাহলে পরিণতি সুশাসন পাঠ করা কেন প্রয়োজন? এটি আমাদের দেশপ্রেম জাগ্রত করে, এটি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, দক্ষ জনশক্তি গড়ে তোলে না। তাহলে উত্তর হবে ক। আচ্ছা, অনেকেই উত্তর দিচ্ছ, সবার নাম পড়া সম্ভব না, অনেকেই আমাদের সাথে আছো। জুনায়েদ আহমেদ নাইম লিখেছো 3 ঘ। না ভাইয়া, 3 ঘ হবে না, দক্ষ জনশক্তি তৈরি করে না। ফারহানা চৌধুরী, তারপরে মৌসুমী আক্তার সাথী, তোমরা 3 ঘ কেন? 3 ঘ না, দক্ষ জনশক্তি তৈরি করে না। এখানে যুক্তিযুক্ত উত্তর 2টা, 1 দেশপ্রেম জাগ্রত করে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। উদ্দীপক পড়ো 4 ও 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। গভর্নেন্স সূচক অনুযায়ী মিয়ানমার 2011 সালে বাক স্বাধীনতা ও জবাবদিহিতার ক্ষেত্রে মাত্র 15% নম্বর পায়। মাত্র 15% নম্বর পায়। রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাসের অনুপস্থিতির ক্ষেত্রে প্রায় 45% নম্বর পায়। উক্ত তথ্যের দ্বারা মিয়ানমারে কোনটির অভাব পরিলক্ষিত হয়? আচ্ছা, তোমাদের এই উদ্দীপকটা একটু বুঝতে হবে। গভর্নেন্স সূচক মিয়ানমার বাক স্বাধীনতা ও জবাবদিহিতার ক্ষেত্রে,
বাক স্বাধীনতা ও জবাবদিহিতার ক্ষেত্রে মাত্র 15% নম্বর পায়, এবং রাজনৈতিক স্থিতিশীলতা, যেটাকে আমরা বলি রাজনৈতিক কোনো কোন্দল থাকবে না, কোনো মারামারি হানাহানি থাকবে না, সেই ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সন্ত্রাসের অনুপস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সন্ত্রাসের অনুপস্থিতির ক্ষেত্রে মাত্র প্রায় 45% নম্বর। এখন প্রশ্নে বলা হয়েছে উক্ত তথ্যের দ্বারা মিয়ানমারে কোন অভাবটি পরিলক্ষিত হয়। উত্তর চাচ্ছি 4 নম্বরে তোমাদের উত্তর চাচ্ছি, তার সবাই উত্তর দিচ্ছ। আচ্ছা সবাই উত্তর দাও। আচ্ছা পৌরনীতি ও সুশাসন সম্পর্কে তোমাদের সাথে আমি আরেকটু আলোচনা করি। পৌরনীতি ও সুশাসনে আমাদের যেটি একদম বইয়ের প্রথমে আছে সেটা আগে করা উচিত ছিল, আমি আবার করি। পৌরনীতি কিভাবে এলো, পৌরনীতি যেমন আমরা বলি তোমাদের এমনি রিকল করার জন্য, তোমাদের একবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবার বলছি। পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যার অর্থ পৌরনীতি। শব্দটি এসেছে ল্যাটিন সিভিস ও সিভিটাস থেকে, ল্যাটিন সিভিস ও সিভিটাস থেকে। আর ল্যাটিন সিভিস ও সিভিটাসের অর্থগুলো কি কি? নাগরিক, এবং সিভিটাস কি? সিভিটাস হলো নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র। আচ্ছা এই হলো ব্যাপার। আর পৌরনীতি কি নিয়ে আলোচনা করে? পৌরনীতি আলোচনা করা হলো নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক যে পরিমণ্ডল আছে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের জনজীবন অর্থাৎ মানুষের জীবন যে সকল অঞ্চলে বিস্তৃত, সেই সব কিছু নিয়ে আলোচনা করে কিন্তু পৌরনীতি। আচ্ছা আমাদের কিন্তু পৌরনীতি এই অংশটুকু থেকে আমাদের আরেকটি প্রশ্ন আসে, যেমন আমাদের তোমাদের হলো যে প্রাচীন গ্রিসে যখন আমাদের বলা হতো যে নগর রাষ্ট্রগুলো ছিল, যেমন এথেন্স, স্পার্টা, রোডস, এই সময় ওই সমসাময়িক সময়ে আমাদের যে ভারতের যে নগর রাষ্ট্রগুলো ছিল সেগুলোর এক একটিকে বলা হতো পুর বা পুরী। ভারতবর্ষের এক একটি নগরকে কি বলা হতো ওই সময়? পুর বা পুরী, পুর বা পুরী বলা হতো। আর এই পুর বা পুরীতে যারা বসবাস করতো, এই পুর বা পুরীতে যারা বসবাস করতো তাদেরকে বলা হতো পুরবাসী। আর এই পুরবাসীর জীবনকে কেন্দ্র করে, অর্থাৎ এই পৌর নগর অঞ্চলে যারা বসবাস করতো তাদের জীবনকে কেন্দ্র করে যে শাস্ত্র বা যে নীতি বা যে তত্ত্ব, যে জ্ঞান গড়ে উঠছিল সেগুলোকে বলা হয় পৌরনীতি। এটা মনে রাখবা যে পুর বা পুরী থেকে পৌরনীতিও কিন্তু, মানে পৌরনীতি পুর বা পুরী থেকেও এসেছে। এর নামকরণের পিছনে পূর্বাপুরীরও গুরুত্ব রয়েছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। এই প্রশ্নটার উত্তর যাচ্ছি, দেখি কে কে উত্তর দিলা। চারের সবাই লিখেছে 3 নাগরিকের জীবন নিয়ে। আচ্ছা যে যে উত্তর দিচ্ছ একটু নিচে লিখে দেবা কয় নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ। 4 গ সবাই লিখেছে 4 গ। হ্যাঁ 4 উত্তর হবে হলো 4 গ, সুশাসন। আচ্ছা এই জায়গায় যে বাক স্বাধীনতা ও জবাবদিহিতার ক্ষেত্রে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস, এই ক্ষেত্রে যে নম্বর পায়, এটা বলা হচ্ছে উক্ত দ্বারা মিয়ানমারের কোন অভাব পরিলক্ষিত হয়, সেটি হলো সুশাসনের অভাব পরিলক্ষিত হয়। সুশাসনের অভাবে এখানে বাক স্বাধীনতা কিংবা স্বচ্ছতা নেই এবং জবাবদিহিতার যে বিষয়টি সেটি নেই। এবার 5 নম্বর প্রশ্নে যাই। উক্ত অবস্থার উন্নতি ঘটাতে হলে প্রয়োজন উক্ত অবস্থার উন্নতি ঘটাতে হলে কি কি প্রয়োজন? দেখো, মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া, রাজনৈতিক সহনশীলতা। 5 উত্তর। উক্ত অবস্থার উন্নতি ঘটাতে হলে কি প্রয়োজন? আচ্ছা অনেকে উত্তর দিচ্ছে যে 5 ঘ, কেউ কেউ উত্তর দিচ্ছে 5 গ। আচ্ছা 5 অপশনগুলো দেওয়া আছে। মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হতে হবে, রাজনৈতিক সহনশীলতা আনতে হবে। উত্তর সবগুলো ঠিক। উত্তর হবে ঘ, যে উক্ত অবস্থার, আমাদের এই অবস্থাটা কি ছিল? আমাদের অবস্থা ছিল বাক স্বাধীনতা এবং জবাবদিহিতার অভাব ছিল, এবং তার পাশাপাশি ওই দেশে মিয়ানমারে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না, এবং তার পাশে সন্ত্রাসের উপস্থিতি ছিল।
তো সেই ক্ষেত্রে আমাদের এই অবস্থার উন্নতি ঘটাতে হলে প্রয়োজন মতামত প্রকাশের স্বাধীনতা। মতামত প্রকাশের স্বাধীনতা প্রয়োজন যেন আমি তাকে প্রশ্ন করতে পারি, আমাদের বাক স্বাধীনতাগুলো ফিরে আসে। আমাদের প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া, যেন আমাদের সন্ত্রাস রুখে দিতে পারি। আমাদের প্রয়োজন রাজনৈতিক সহনশীলতা, যেন রাজনৈতিক কোন্দল না থাকে। উত্তর হবে ঘ, তিনটাই। আচ্ছা, নিজের উপর, নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম, কে বলেছেন? নিজের উপর, নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম, এটি কে বলেছেন? আচ্ছা, এই জায়গায় যে সংজ্ঞাটি আমি তোমাদের, রায়হান মিয়া সবার আগে লিখেছে 6 এর। আচ্ছা, নিজের উপর, নিজের দেহ মনের উপর ব্যক্তি সার্বভৌম, যে লেখক তার আগে এটা হবে জন স্টুয়ার্ট মিল। আচ্ছা, এই জায়গাতে প্রশ্নের যে ব্যাখ্যা, এই প্রশ্নের ব্যাখ্যায় দেওয়া আছে এই জায়গায় যে মানে এই বিষয়টি যে বলা হয়েছে, এই যে এই সংজ্ঞাটি যে দিয়েছেন, যিনি দিয়ে থাকুক, তিনি তার মানে তার এই সংজ্ঞার যে মূল কথা সেটি হলো ব্যক্তির স্বাধীনতা ও স্বায়ত্তশাসন। তাহলে কি এই সংজ্ঞাটিতে বলছে নিজের উপর, নিজের দেহ মনের উপর ব্যক্তি সার্বভৌম। এই জায়গায় এই সংজ্ঞার দ্বারা কি বোঝানো হচ্ছে? ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির স্বায়ত্তশাসন, অর্থাৎ ব্যক্তি যে তার নিজের যে কোনো কিছু করার স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা যেটা আমরা বলি, আর তার স্বায়ত্তশাসন, কোনো কিছু করতে পারার যে অধিকার, যে সে স্বাধীন, সেই বিষয়টি বলেছে। আর মানে এটা হলো তোমাদের এই সংজ্ঞার যে ব্যাখ্যা সেটি ছিল। আর 6 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো 6 ক, জন স্টুয়ার্ট মিল। 6 উত্তর হবে ক, জন স্টুয়ার্ট মিল। সবাই উত্তর দিয়েছে 6 ক, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যাই, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থের লেখককে। ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থের লেখককে, আশা করি এই প্রশ্নটা সবাই পারবা। ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থের লেখককে। তোমাদের এই পড়ার ভিতর আমি আরো যে মানে এই পৌরনীতি শাসনে যে সকল মনীষীরা তাদের যে মানে যাদের অবদান গুরুত্বপূর্ণ কিংবা যারা যারা সংজ্ঞা দিয়েছেন, তাদের যে বইগুলোর নাম দেওয়া আছে, এগুলো আমরা আলোচনার মধ্যে পরবর্তীতে বলে দিব। এবার আসি ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থের লেখককে। এই গ্রন্থের লেখক হলেন অমর্ত্য সেন। অমর্ত্য সেন তিনি একজন বাঙালি ছিলেন। ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম তার গ্রন্থ, যে গ্রন্থে তিনি এই পৌরনীতি সম্পর্কে অনেক বিষয় আলোচনা করেছেন। আচ্ছা, এবার যাই 8 নম্বর প্রশ্নে। মূল্যবোধ পরিবর্তিত হয় সময়ের সাথে সাথে, সামাজিক ন্যায় বিচারের সাথে এবং সামাজিক পরিবর্তনের সাথে, নিচের কোনটি সঠিক? মূল্যবোধ। আচ্ছা, মূল্যবোধ বলতে আমরা কি বুঝি? মূল্যবোধ বলতে আমরা সহজ যে সংজ্ঞাটা দিই কিংবা ক মার্ক আসলে আমরা যে সংজ্ঞাটা দিই সেটি হলো যে চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প আচ্ছা, সহজ সংজ্ঞা আমরা কি দিই? যে চিন্তা ভাবনা, লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, সেটিকে আমরা বলে থাকি মূল্যবোধ। আচ্ছা, আর এর সাথে যে আমরা যে আমরা গণতান্ত্রিক চিন্তা ভাবনা, লক্ষ্য উদ্দেশ্য মানুষের সামগ্রিক আচার ব্যবহার আছে, সেটিকে আমরা বলি গণতান্ত্রিক মূল্যবোধ। মানে এইভাবে সব বই দেওয়া আছে, আগে পরে শুধু একটু কাটা ছেঁড়া করা আছে। আচ্ছা, মূল্যবোধ পরিবর্তন হয় কিসের সাথে সাথে? সময়ের সাথে, সামাজিক ন্যায় বিচারের সাথে সাথে, সামাজিক পরিবর্তনের সাথে সাথে। উত্তর কি? আচ্ছা, 8 নাম্বার কেউ কেউ লিখছে খ, কেউ দিচ্ছে ঘ, কেউ দিচ্ছে গ। 8-এর উত্তর হবে ঘ। 8-এর উত্তর হবে ঘ। কারণ মূল্যবোধ সম্পর্কে আমরা যেটা জানি যে মূল্যবোধের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, মূল্যবোধের বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা বলি, মানে যে মূল্যবোধের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে অন্যতম 2টি বৈশিষ্ট্য হলো মূল্যবোধ পরিবর্তনশীল। মূল্যবোধ পরিবর্তনশীল এবং মূল্যবোধ নৈর্ব্যক্তিক। মূল্যবোধ পরিবর্তনশীল এবং মূল্যবোধ নৈর্ব্যক্তিক।
মানে এটার কারণ হলো মূল্যবোধ সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজনে সমাজ সামাজিকতার সাথে সাথে কিংবা পারিপার্শ্বিকতার সাপেক্ষে আমাদের মূল্যবোধগুলো বারবার চেঞ্জ হয়। অনেক কারণে আমার মূল্যবোধ চেঞ্জ হতে পারে। আমরা নতুন কোনো ধ্যান ধারণার বিশ্বাস হলে আমাদের মূল্যবোধ চেঞ্জ হতে পারে, নতুন কোনো সংস্কৃতির সংস্পর্শে আসলে আমাদের মূল্যবোধ চেঞ্জ হতে পারে। আর মূল্যবোধ নৈর্ব্যক্তিক কেন? আমাদের কাছে মূল্যবোধ গ্রহণের মতো অনেকগুলো কিছু আছে। তুমি কিভাবে চলাফেরা করবে, তুমি কিভাবে কথা বলবে, কিংবা তুমি কিভাবে কারোর সাথে তোমার অ্যাপ্রোচ কেমন হবে, তোমার জীবনযাপন কেমন হবে, এই সকল কিছু কিন্তু নৈর্ব্যক্তিক। তোমার কাছে বাছাই করার মতো অনেকগুলো অপশন আছে, তুমি কোনটা রেখে কোনটা বেছে নিবা। তাই মূল্যবোধের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে অন্যতম হলো মূল্যবোধ পরিবর্তনশীল এবং মূল্যবোধ নৈর্ব্যক্তিক। তাই মূল্যবোধ পরিবর্তিত হয় সময়ের সাথে সাথে, সামাজিক ন্যায় বিচারের সাথে সাথে, সমাজ জীবনে সামাজিক পরিবর্তনের সাথে সাথে। এবার পরবর্তী প্রশ্ন, ল শব্দটির আবিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে? ল শব্দটির আবিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে? ফরাসি, ফার্সি, টিউটনিক নাকি ল্যাটিন? আচ্ছা, 9 রায়হান উত্তর দিল সবার আগে, 9 এ। 9 এ। আচ্ছা, 9 সি অনেকে উত্তর দিচ্ছ। নুসাবা উত্তর দিল 9 গ। আচ্ছা, পৌরনীতি এই জায়গায় বানান দেওয়া আছে, এই জায়গায় হয়তো যে লিখেছে তার একটু ভুল হয়েছে, পৌরনীতি এই জায়গায় দীর্ঘ হবে। ধন্যবাদ যে ঠিক করে দিয়েছো, পৌরনীতি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন নাই। এরকম টুকটাক টাইপিং মিস্টেক থাকে, অনেকগুলো এমসিকিউ লিখেছে তো একসাথে, পরবর্তী থেকে আমরা খেয়াল রাখবো। ধন্যবাদ দিয়া ভুল ঠিক করে দেওয়ার জন্য। আচ্ছা, যে যে উত্তর দিচ্ছ আমি তোমাদেরকে বলি। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, টিউটনিক মূল শব্দ থেকে এসেছে। আচ্ছা, এই ল নিয়ে আমরা যদি আলোচনা করি, আইন, আইন বলতে লয়ের যে আমরা বাংলা প্রতিশব্দ যেটা বুঝি সেটি হচ্ছে আইন। আচ্ছা, একটু নিচে লিখি, আইন। আইন কোন ভাষার শব্দ? আইন কিন্তু ফার্সি ভাষার শব্দ। আইন তাহলে কোন ভাষার শব্দ? আইন ফার্সি ভাষার শব্দ। আর এই আইন অর্থ কিন্তু বিধিবিধান বা সুনির্দিষ্ট নিয়ম। আইন অর্থ কি? বিধিবিধান বা সুনির্দিষ্ট নিয়ম। আইন অর্থ কি? বিধিবিধান বা সুনির্দিষ্ট নিয়ম। আর আইনের যে আমরা যে ইংরেজি শব্দটি বলি ল, ইংরেজি শব্দ যে ল, এই ল এসেছে কিন্তু টিউটনিক মূল শব্দ, টিউটনিক শব্দ ল্যাক থেকে। আইন তাহলে কোথা থেকে এসেছে? আইন হলো ফার্সি, আর আইনের যে ইংরেজি শব্দ ল, এই ল এসেছে টিউটনিক মূল শব্দ ল্যাক থেকে। আসলে আমাদের আজকে যে বিষয়টা আছে এটা আমাদের তোমাদের প্রথম ক্লাস, এই জন্য আমি চেষ্টা করেছি যে যতগুলো টপিক আছে একটু হালকা হালকা করে সবকিছু যেন রিকল করতে পারি, তোমাদের সবকিছু যেন তোমাদের বুঝাতে পারি। আমাদের বাকি দুইটা যে ক্লাস আছে আমাদের প্রথম পত্রের, এই প্রথম পত্রের দুইটা ক্লাসে আমরা একদম সবকিছু মানে বইয়ের যত গভীর থেকে প্রশ্ন করা যায় সেটা আমরা চেষ্টা করব। তোমরা সবাই আপাতত আজকের ক্লাসে তোমরা শুধু রিকল করো যে তোমাদের বই কি কি আছে, কিংবা তোমাদের কি কি প্রশ্ন আসবে, কি কি উত্তর দিতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর গেল গ। অনেক 10 নম্বর প্রশ্ন, মমিন সাহেব অফিস থেকে রাত 12টায় নিজ গাড়িতে বাসায় ফিরছিলেন। রাস্তা ফাঁকা রাস্তায় ট্রাফিক পোস্টে লাল বাতি দেখে তিনি গাড়ি দাঁড় করালেন। মমিন সাহেব রাত 12টায় নিজ গাড়িতে বাসায় ফিরছিলেন। ফাঁকা রাস্তায় ট্রাফিক পোস্টে লাল বাতি দেখে তিনি গাড়ি দাঁড় করালেন। মমিন সাহেব কি মেনেছেন? মমিন সাহেব এখানে কি মেনেছেন? আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছ যে 10-এর ঘ। হ্যাঁ, মুমিন সাহেব এখানে যেটি মেনেছেন সেটি হলো আইন। রাস্তায় লাল বাতি দেখলে দাঁড়িয়ে যাওয়া, আর সবুজ বাতি দেখলে আবার যাত্রা শুরু করা, এটি আমাদের আইন, ট্রাফিক আইন। আচ্ছা, এবার আসি 11 নম্বরে। তিনি সময়ের মূল্য সম্পর্কে অসচেতন, দায়িত্ববান নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি কি? মুমিন সাহেব যে কাজটি করেছেন তাতে তাকে কি বলা যেতে পারে? 11 নম্বর, তিনি যে কাজটি করেছেন সেখানে তাকে কি বলা যেতে পারে? দায়িত্ববান নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল, নাকি সময়ের মূল্য সম্পর্কে অসচেতন? এখানে উত্তর আশা করি সবাই পারবা। এখানে উত্তর হবে এই যে 2 ও 3।
2 ও 3 কই খ নম্বরে দায়িত্ববান নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আচ্ছা, বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ? দেখেন তো সাউন্ড আসে না। আচ্ছা দেখো তো সাউন্ড পাচ্ছ কিনা তোমরা, একটু কমেন্ট করে জানাও তো। হ্যালো, ভাই ঠিক আছে? আচ্ছা, তোমাদের এর আগের প্রশ্ন, সরি হয়তো মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, যেটা আমরা আলোচনা করলাম যে আইন নিয়ে, আগের প্রশ্নগুলোর যে আমরা যে আইন নিয়ে আলোচনা করলাম যে সমাজ জীবনের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং সুষ্ঠু রাষ্ট্রীয় জীবনযাপনের জন্য আমাদের রাষ্ট্র কর্তৃক কতগুলো বিধিবিধান বা নিয়ম কানুন দেওয়া হয়, যেগুলো আমাদের সকল নাগরিককে মেনে চলতে হয়, এইগুলোকে আমরা আইন বলে থাকি। আর আইন কিন্তু আমাদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং আইন প্রণয়নকারী যে সংস্থাগুলো আছে সেগুলো দ্বারা আমাদের উপর প্রয়োগ করা হয়। যদি আমরা আইন অমান্য করি তাহলে আমাদেরকে শাস্তির আওতায় আনা হয়। আইন সবার জন্য সমান। আচ্ছা, এটা গেল, এই আলোচনায় করছিলাম আমরা 11 নম্বর প্রশ্নে। এবার যাই আমরা 15 নম্বর প্রশ্নে। নিচের আচ্ছা 13 নম্বর, তথ্য অধিকার প্রতিষ্ঠিত হলে সরকারি কাজে গোপনীয়তা রক্ষা পায়, জবাবদিহিতা নিশ্চিত করা যায়, স্বচ্ছতা নিশ্চিত করা হয়। 13 নম্বর প্রশ্নের উত্তর চাচ্ছি। 13 নম্বর অনেকেই লিখেছো ডি 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 13 ডি গোপনীয়তা রক্ষা পায় না, 13 তো ডি উত্তর হয় না। 13 বি, এই যে নিত্যচন্দ্র একজন লিখেছে, তাসনিম তানহা, নুসাইবা নিজাম, এরা যারা, হ্যাঁ তোমরা যারা 13 নম্বরের উত্তর খ দিয়েছো তাদের উত্তর ঠিক আছে। 13 নম্বরের উত্তর খ ঠিক আছে, জবাবদিহিতা নিশ্চিত হয় আর স্বচ্ছতা নিশ্চিত করা যায়। সরকারি কাজে আমাদের যে গোপনীয়তা আমরা যে বুঝি, যেমন ধরো যে আমরা কতটা ঘুষ খেলো কিংবা হ্যান ত্যান, এগুলো জবাবদিহিতা মানে কি, আমাদের প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে জানাতে হবে। অতএব সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে তাদের যে নিজস্ব যে গোপনীয়তা কিংবা কাজের ফাঁকে যে তারা যে কারচুপি করছে সেটি কিন্তু তখন আর থাকে না। সেই সকল কিছু কিন্তু আমাদের সামনে প্রকাশ্যে চলে আসে, ঘুষ দুর্নীতি সবকিছু।
তাই আমাদের এখানে পায় না জবাবদিহিতা নিশ্চিত করা যায়, স্বচ্ছতা নিশ্চিত করা হয়। উত্তর হবে 13 2 আর 3। আচ্ছা, আইনগত কর্তব্য কোনটি? রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থদান, ভিক্ষুকে ভিক্ষা দেওয়া, নিয়মিত কর প্রদান, নাকি সন্তান সন্ততিকে শিক্ষা দেওয়া? আচ্ছা, 13 খ, হ্যাঁ দেখেছি 13 খ চলে গিয়েছে। এবার 14তে আসো। 14তে গুলো আসলো কর্তব্য আর অধিকার নিয়ে। আমরা কর্তব্য আর অধিকার নিয়ে একটু আলোচনা করি। কর্তব্য আর অধিকারের মধ্যে কর্তব্য আর অধিকার, সামাজিক জীব হিসেবে আমাদের যে জিনিসগুলো আমাদেরকে প্রয়োজন, অর্থাৎ সমাজ কিংবা রাষ্ট্র আমাদের যে জিনিসগুলোকে দেবে সেই জিনিসগুলোকে বলা হয় আমাদের অধিকার। অর্থাৎ রাষ্ট্র থেকে আমরা মানুষ হিসেবে, সামাজিক জীব হিসেবে যে বিষয়বস্তুগুলো অথবা যে অধিকারগুলো আমরা পাবো, সে মানে যে জিনিসগুলো আমরা পাবো সেগুলো হলো আমাদের অধিকার। অর্থাৎ যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই সেগুলো হলো অধিকার। আর এই অধিকারের বিনিময়ে রাষ্ট্রকে অথবা সমাজকে আমাদের কিছু দিতে হয়। এই যে আমরা যে কাজগুলো করি রাষ্ট্রের জন্য অথবা যে জিনিসগুলো আমরা রাষ্ট্রকে দেই, এগুলোকে বলা হয় আমাদের কর্তব্য। কর্তব্য এবং অধিকার একে অপরের পরিপূরক। নিচের কোনটি কর্তব্যের পরিপূরক? উত্তর হবে অধিকার। 15 ক। আচ্ছা, 16 নম্বর, নেতৃত্বের প্রয়োজনীয় গুণ হলো ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, স্বাধীনতা। নেতৃত্বের প্রয়োজনীয় গুণ কি? ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, স্বাধীনতা। 16 নম্বর প্রশ্ন, নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী কি? নেতৃত্বের প্রয়োজনীয় এখানে গুণাবলী যেগুলো আছে সেগুলো হলো ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, কারো কোনো সমস্যা থাকলে সেটা জানাবা, আমি দ্রুত ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের নেতৃত্ব প্রয়োজনীয় গুণাবলী ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস। পরবর্তী প্রশ্নে যাই। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কোনটি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কোনটি? জনস্বার্থ রক্ষা করা, রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা, গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে তোমরা হয়তো জানো, আমি আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিই। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে আমাদের যে বইয়ের সংজ্ঞা আছে, সহজ সংজ্ঞা আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দলের মতো না কিংবা রাজনৈতিক উপদলের মতো না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং এই নির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করে তারা একত্রিত হয় এবং এই লক্ষ্য বাস্তবায়ন হলে তারা আবার যার যার মতো ফিরে যায়। এদের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি কিংবা কিছুই থাকে না। এরা আগের লক্ষ্যর কারণে এরা একত্রিত হয় যে আমাদের এই অধিকার কিংবা এই প্রয়োজনটা আমাদের পূরণ করতে হবে, সেই জন্য তারা একত্রিত হয় এবং এই একত্রিত হওয়ার পর তারা তাদের অধিকার আদায়ের জন্য পরবর্তীতে লক্ষ্য মানে তাদের যে কর্মসূচিগুলো প্রদান করে এবং যেই তাদের লক্ষ্যগুলো পূরণ হয়ে যায়, অধিকারগুলো দাবি দাওয়াগুলো আদায় হয়ে যায়, তখনই তারা কিন্তু তাদের এই যে প্ল্যাটফর্মগুলো যে থাকে সেগুলো কিন্তু তারা ছেড়ে দেয়। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কোনটি? গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কখনোই নির্বাচনে যায় না, তাই জনস্বার্থ হবে না। রাষ্ট্রের স্বার্থ রক্ষা, তারা নির্বাচনে যেহেতু যায় না কিংবা তাদের কোনো মানে একদম কেন্দ্রীয় পর্যায়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না, তাই রাষ্ট্রের স্বার্থও হবে না, সম অধিকার প্রতিষ্ঠাও না। গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা, অর্থাৎ তারা যে একটি গোষ্ঠী, একটি প্রয়োজনের কারণে তারা যে একত্রিত হয়েছে, সেই গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হলো তাদের একমাত্র লক্ষ্য। আবার 18 নম্বর প্রশ্নে অনেক উত্তর দিয়েছো, তোমাদের ধন্যবাদ। আমি আবার পড়ি, গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য মুখ্য ভূমিকা পালন করে কোনটি? রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, জাতীয় সংসদ, নাকি বিচার বিভাগ? গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য মুখ্য ভূমিকা পালন করে কোনটি? আচ্ছা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে আর একটু ইনফরমেশন দিয়ে রাখি। এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে দুটোই এমসিকিউ আমি দেখেছি, তোমাদের যশোর বোর্ড আর ওইদিকে রাজশাহী বোর্ড, মানে কয়েকটা বোর্ড আছে যে বোর্ডের প্রশ্নগুলো বারবার আসে। যেমন এসি ফাইবার যে আছেন, এসি ফাইবার এবং আরেকজন আছেন হলো এইচ জিগলার। এরা দুজন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটো নাম দিয়েছেন এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে নামগুলো, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এবং ক নাম্বার প্রশ্নে আসে। যেমন এসি ফাইবার লিখেছেন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বলেছেন লবি গ্রুপ, আর এইচ জিগলার বলেছেন ইন্টারেস্ট গ্রুপ। এসি ফাইবার বলেছেন লবি গ্রুপ, এইচ জিগলার বলেছেন ইন্টারেস্ট গ্রুপ। আচ্ছা, 18 নম্বর, গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য মুখ্য ভূমিকা পালন করে কোনটি? আচ্ছা, তোমাদের এই প্রশ্নের উত্তর আশা করি সবাই পারবা। কয়টা এমসিকিউ করাবেন ভাইয়া? 100টা এমসিকিউ করাবো, মানে প্রথম পত্রের যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে। আচ্ছা, আমাদের যে 18 নম্বর যে প্রশ্ন আছে, গণতন্ত্র
গণতন্ত্র নিয়ে আমরা একটু আলোচনা করি, তোমাদের কি একটু তোমাদের যে কতটুকু পড়েছো তার উপর একটু একবার রিকল করে নাও যে ঠিক আছে কিনা। আধুনিক গণতন্ত্র, গণতন্ত্র যেটিকে আমরা বুঝি, গণতন্ত্র বলতে আমরা সরাসরি বুঝি যে গণতন্ত্র হলো জনগণের শাসন। গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের শাসন হলো গণতন্ত্র। আর আধুনিক গণতন্ত্র হলো, আধুনিক যে গণতন্ত্র আছে, আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক। তাহলে কি হলো গণতন্ত্র বলতে আমরা এক কথা কি বুঝি? গণতন্ত্র বলতে আমরা, ভাই আবার নাকি সাউন্ড নাই, ইমরান ভাই সাউন্ড নাই, ঠিক আছে। আচ্ছা, গণতন্ত্র বলতে আমরা বুঝি জনগণের শাসন, এবং আধুনিক গণতন্ত্র বলতে যেটিকে আমরা বুঝি সেটি হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ বলা হয় কাকে? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ বলা হয় রাজনৈতিক দলকে, রাজনৈতিক দল। আচ্ছা, তাহলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য মুখ্য ভূমিকা পালন করে কোনটি? রাজনৈতিক দল। তাহলে কি হলো একবার সামারাইজ করি। গণতন্ত্র হলো জনগণের শাসন। আধুনিক গণতন্ত্র বলতে বোঝায় পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর আধুনিক যে গণতন্ত্র আছে এই গণতন্ত্রের প্রাণ কি? আধুনিক গণতন্ত্রের মানে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যে প্রাণ সেটি হলো রাজনৈতিক দল। এবার আসি আমাদের 19 নম্বর প্রশ্ন। নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য। কে বলেছেন? জোনেল ফাইনার, কিম্বল ইয়ং নাকি ওয়েবার? 19 নম্বর প্রশ্ন। নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য, উক্তিটি কে করেছেন? আচ্ছা, সাউন্ড আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে 19 নম্বর প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, কিম্বল ইয়ং। 19 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, কিম্বল ইয়ং। বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? 5টি, 4টি, 3টি, 2টি। বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? এই প্রশ্ন কিন্তু আসে যে বিচারক নিয়োগের আমাদের সপ্তম অধ্যায়ে যে বিচার বিভাগ আছে ওইখানে এই প্রশ্ন, ওইখান থেকে এই প্রশ্নটি করা যে বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? 5টি, 4টি, 3টি, 2টি। আমাদের যে 19 নম্বর প্রশ্ন যারা এই লিখছে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আর বিচারক নিয়োগের যে পদ্ধতিটি বলা হয়েছে 20 নম্বর প্রশ্নে, 20 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো গ নাম্বার, 3টি। বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? বিচারক নিয়োগের পদ্ধতি হলো 3টি। আচ্ছা, বিচার বিভাগ কি করে? বিচার বিভাগের একটি অন্যতম কাজ হলো বিচার বিভাগ আইনের ব্যাখ্যা ও আইন প্রয়োগ করে। বিচার বিভাগ, এ জায়গায় বিচারক যেহেতু আসলো তাই বিচার বিভাগের সম্পর্কে একটি প্রশ্ন আসে আমাদের এই যে বিচার বিভাগ নিয়ে। বিচার বিভাগ আইনের প্রয়োগ ও ব্যাখ্যা। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে আইনের প্রয়োগকারী কে? আইনের প্রয়োগকারী যারা আছে তার মধ্যে কিন্তু বিচার বিভাগও আছে। আর আইনের ব্যাখ্যা করে কে? আইনের ব্যাখ্যাও করে কিন্তু বিচার বিভাগ। আইনের প্রয়োগ করে কে? বিচার বিভাগ। আইনের ব্যাখ্যা করে কে? আইনের ব্যাখ্যা করেও বিচার বিভাগ। আচ্ছা, তোমাদের এই যে এই 3 নাম্বার প্রশ্ন নিয়ে অনেকে মানে 20 নাম্বার প্রশ্ন নিয়ে অনেকে উত্তর দিচ্ছ 2 মানে ঘ আর খ। তোমাদের বিচারক নিয়োগের যে পদ্ধতি আমি একবার মনে করে দিই, দ্রুত একবার দেখে নাও। বিচারক নিয়োগের পদ্ধতি, বিচারক নিয়োগের যে পদ্ধতি আছে এই পদ্ধতি হলো 3টি। বিচারক নিয়োগের পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটি হলো জনগণ দ্বারা। জনগণ দ্বারা বিচারক নিয়োগের প্রথম পদ্ধতি কি? জনগণ দ্বারা। এই পদ্ধতি কারা চালু করেছিল? এই পদ্ধতি চালু করেছিল ফ্রান্স। কিন্তু ফ্রান্সে কিন্তু এই পদ্ধতি আর নাই। এই বিচারক নিয়োগের যে পদ্ধতি এই পদ্ধতি কিন্তু এখন আর নাই। এরপর আসি 2 নাম্বার। 2 নাম্বার হলো আইনসভা কর্তৃক পরোক্ষ নির্বাচন। আইনসভার যারা আছেন তাদের কর্তৃক পরোক্ষ নির্বাচন। আইনসভা কর্তৃক, আইনসভা কর্তৃক নির্বাচন।
আর এই পদ্ধতি কই চালু আছে? এই পদ্ধতি চালু আছে কিন্তু সুইজারল্যান্ডে। তাহলে কি হলো? এক নাম্বার কি গেল? জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচন। জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচনে কারা থাকে? যেমন ফ্রান্স চালু করেছিল, কিন্তু ফ্রান্সে নাই। আর আইনসভা কর্তৃক নির্বাচন, পরোক্ষ নির্বাচন, আইনসভার যারা সদস্য থাকে তাদের কর্তৃক পরোক্ষ নির্বাচন, এটি কারা করেছিল? এটি চালু আছে কই? এটি চালু আছে সুইজারল্যান্ডে। আর 3 নাম্বার যে অপশন, 3 নাম্বার অপশনটি হলো শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগকৃত। শাসন বিভাগ কর্তৃক নিয়োগ। আশা করি তোমাদের যে সমস্যা, এটা তোমরা মানে এই বিচারক নিয়োগের যে 3টি পদ্ধতি, এই 3টি পদ্ধতি হলো: 1 জনগণ দ্বারা নির্বাচন, মানে একদম প্রত্যক্ষ নির্বাচন। এই প্রত্যক্ষ নির্বাচনে এটি শুরু করেছিল ফ্রান্স, কিন্তু ফ্রান্সে কিন্তু এই পদ্ধতি আর নাই। 2 নাম্বার আইনসভা কর্তৃক নির্বাচন, এটি প্রচলিত কই আছে? এটি প্রচলিত আছে সুইজারল্যান্ডে। আর শেষেরটা কি? শাসন বিভাগ কর্তৃক নিয়োগ, যেটি আমাদের দেশে দেখা যায়। এরপরে আসি 21 ও 22 নম্বর প্রশ্ন। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ো। সুমন সরকারের এমন একটি বিভাগ কর্মরত যে বিভাগ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, কোন কোন ক্ষেত্রে আইনের ব্যাখ্যা দেয়, আবার এই বিভাগটি সংবিধানের অভিভাবকও বটে। সুমন কোন বিভাগে কর্মরত? 21 নম্বর প্রশ্ন। আচ্ছা, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরও কিন্তু মেনশন দিতে পারো পরীক্ষার আগে, যেন পুরো বইয়ের উপর মোটামুটি একটা রিভাইজ দেওয়া হয়ে যাবে। 21 নম্বর প্রশ্ন, সুমন কোন বিভাগে কাজ করে? আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? সরকারের একটি বিভাগ, 3 বিভাগের একটি বিভাগ, সেখানে মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, আইনের ব্যাখ্যা দেয়, আবার বিভাগটি সংবিধানের অভিভাবকও বটে। এখানে যে উত্তরটি হবে, আশা করি সবাই পারবা, কারণ কিছুক্ষণ আগে আমি এই উত্তরটি দিলাম যে বিচার বিভাগ আমাদের যে আছে, কি বলে, আমাদের সংবিধানের, সরি, এই যে একবার দেখাই, এই যে বিচার বিভাগ আমাদের আইনের প্রয়োগ ও ব্যাখ্যা করে, বিচার বিভাগ আমাদের আইন ও প্রয়োগের ব্যাখ্যা করে, তাই উত্তর হবে আমাদের এই বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগের এলাকায় কি কি কাজ আছে? বিচার বিভাগের এখানে যে কয়টি কাজ আছে সেখানে বলা হচ্ছে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। মানুষের মৌলিক অধিকার রক্ষককে, মানুষের মৌলিক অধিকারের অন্যতম রক্ষক কিন্তু আমাদের এই যে বিচার বিভাগ। তারপরে আইনের ব্যাখ্যা দেয়, তারপর আমাদের সংবিধানের অভিভাবক বটে। সংবিধানের কোনো কিছু আমাদের কি বলে, ব্যাখ্যার প্রয়োজন হলে, কোনো কিছু না বুঝলে বিচার বিভাগের কাছে যাওয়া হয় এবং বিচার বিভাগ সেটি দেয়, ব্যাখ্যা দেয়। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, উক্ত বিভাগকে কার্যকরী করতে প্রয়োজন। উক্ত বিভাগ বলতে বিচার বিভাগকে কার্যকরী করতে প্রয়োজন বেতন ভাতা পদমর্যাদার উপযোগী হওয়া, নির্বাচনের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা, দায়িত্বশীল ব্যক্তির চারিত্রিক মনোবল ও নিরপেক্ষতা ও দৃঢ় মনোভাব। নিচের কোনটি সঠিক? 22 নম্বর প্রশ্নের উত্তর, নিচের কোনটি সঠিক? 22-এর গ, অনেক উচ্চ ব্যাচের, হ্যাঁ 22-এর উত্তর হবে 22-এর গ। আরেকবার দেখো ভালোভাবে। উক্ত বিভাগ কার্যকরী, বেতন বাধা পদমর্যাদার উপযোগী হওয়া, এটা ঠিক আছে। নির্বাচনের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা। তুমি যখন বিচার বিভাগের ভিতর নির্বাচনের ব্যবস্থা করবা, তখন ওই জায়গায় দলীয়করণের একটা ব্যবস্থা থাকবে। দলীয়করণ ব্যবস্থা কি হবে? ধরো যে আমাদের যে 3টি, যে আমাদের যে নির্বাচনের যে 2টি আছে, মানে বিচারক নিয়োগের যে 3টি প্রক্রিয়া, এই 3টি প্রক্রিয়ার মধ্যে প্রথম যে 2টি প্রত্যক্ষ জনগণ কর্তৃক নিয়োগ, আর আমাদের আইনসভার যারা সদস্য তাদের কর্তৃক পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। তো এই 2 নির্বাচনের মাধ্যমে মানুষ কিন্তু, মানে যদি আইনসভা কর্তৃক নির্বাচন হয় তাদের পছন্দের ব্যক্তিকে দিতে পারে, আবার জনগণ না বুঝেও কিন্তু অনেক সময় ভুল লোকজনকে ভোট দিয়ে দেয়। তো এইভাবে যদি বিচারক নিয়োগ হয়, সেক্ষেত্রে কিন্তু সঠিক বিচারক পাবে না। এক্ষেত্রে তাহলে কি হবে? নির্বাচনের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা, এটা হবে না। বেতন ভাতা পদমর্যাদা উপযোগী দায়িত্বশীল ব্যক্তির চারিত্রিক মনোবল বৃদ্ধি। আচ্ছা, 23 নম্বর, ডেমোস শব্দের অর্থ কি? সরকার, জনগণ, মন্ত্রিসভা নাকি ক্ষমতা? ডেমোস শব্দের অর্থ কি? আচ্ছা, এই জায়গায় আমাদের ডেমোস যে শব্দটি আছে, ডেমোস শব্দটি হলো গ্রিক শব্দ। ডেমোসের সাথে আরেকটি শব্দ আসে, সেটি হলো ক্র্যাটোস। ডেমোস এবং ক্র্যাটোস। আর এই ডেমোস ও ক্র্যাটোস কি? ক্র্যাটোস বা ক্রেটিয়া বলে। ক্র্যাটোস বা ক্রেটিয়া বলা হয়। আর এই ডেমোস ও ক্র্যাটোস, এটাকে বলে জনগণ,
আর ক্রেটিয়া যে আছে, ক্রেটিয়াকে বলা হয় শাসন ক্ষমতা। ক্রেটোস বা ক্রেটিয়া যেটা আছে এটাকে বলা হয় শাসন ক্ষমতা। তাহলে কি দাঁড়ালো? ডেমোস ও ক্র্যাটোস। ডেমোস এবং ক্র্যাটোস দুটি গ্রিক শব্দ। ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্র্যাটোস বা ক্রেটিয়া যেটা আছে এর অর্থ হলো শাসন ক্ষমতা। তাহলে ডেমোস শব্দের অর্থ কি? ডেমোস শব্দের অর্থ হলো জনগণ। সবার উত্তর বি ঠিক আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বিশ্বের শ্রেষ্ঠ প্রয়োগ করা হয়েছে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ নাকি ভারত? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ নাকি ভারত? এখানে উত্তর হবে, কেউ যে উত্তর দিচ্ছে না 24 নাম্বার, এখানে উত্তর হবে 24 হবে খ, মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিতে সবচেয়ে মানে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ প্রয়োগকারী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর 25 নাম্বার, নিচের কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য? দুষ্পরিবর্তনীয় সংবিধান, বিচার বিভাগের প্রাধান্য, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি, এই জায়গায় এটা কোনটি, নিচের কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য? আর 26 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কোন ঐক্যটি জাতীয়তার জন্য অপরিহার্য? কোন ঐক্যটি জাতীয়তার জন্য অপরিহার্য? 24, 25 একসাথে উত্তর আছে। 24-এর বি আর 25-এর ফারহানা লিখেছে, 25-এর ক। কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য এবং কোন ঐক্যটি জাতীয়তার জন্য অপরিহার্য? 24-এর উত্তর হবে খ, যুক্তরাষ্ট্রের সরকারের সংবিধান হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু সবচেয়ে ছোট সংবিধান যেটি বলা হয় সেটি হলো যুক্তরাষ্ট্রের সংবিধান এবং একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং এর পাশাপাশি এক কক্ষ বিশিষ্ট আইনসভা। নিচের কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য? না, এখানে একটা ভুল আছে, দাঁড়াও। 25-এর উত্তর হবে ক, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রে। দুষ্পরিবর্তনীয় সংবিধান এটাই হবে। আর বিচার বিভাগের প্রাধান্য, বিচার বিভাগের প্রাধান্য বলতে যুক্তরাষ্ট্রে কিন্তু তোমরা জানো যে রাষ্ট্রপতি শাসিত সরকার থাকে, তাই বিচার বিভাগের প্রাধান্য উত্তরটাও হবে না, এক কক্ষ বিশিষ্ট আইনসভাও হবে না, হবে শুধু দুষ্পরিবর্তনীয় সংবিধান। আচ্ছা, 25 গেল। 26, কোন ঐক্যটি জাতীয়তার ভিত্তিতে অপরিহার্য উপাদান? এটা হলো মানসিক ঐক্য। জাতি এবং জাতীয়তা নিয়ে আমাদের যে একটি ধারণা আছে জাতীয়তা নিয়ে, জাতীয়তা নিয়ে আমাদের এই টপিকটা কিন্তু দশম অধ্যায়ের এই টপিকটা নিয়ে অনেকেই ভুল করে। আমরা জাতীয়তা বলতে যেটা বুঝি কিংবা সহজ ভাষায় যেটি বুঝি, জাতীয়তা হলো আমাদের একটি মানসিক ধারণা। জাতীয়তা কি? একটি মানসিক ধারণা। এখানে আমাদের সংস্কৃতি থাকতে পারে, আমাদের ধর্ম থাকতে পারে, বিভিন্ন কারণে আমরা কিন্তু এক হই, মানে একটা ঐক্যবদ্ধ হই। এই যে ঐক্যবদ্ধ, এই যে মনস্তাত্ত্বিক একটি ব্যাপার স্যাপার, যে আমরা অনেকগুলো মানুষ একই আমাদের মনোভাব কিংবা আমরা একই উদ্দেশ্য কিংবা আমাদের ধর্ম হোক, ভাষা হোক, যে কোনো বিষয়, ভৌগোলিক অবস্থান হোক, সব বিষয় মিলিয়ে আমরা কিন্তু এক। এই যে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার, এটি কিন্তু আমাদের জাতীয়তা। আর জাতীয়তার ক্ষেত্রে যেটি বলা হয় যে জাতীয়তার ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা প্রয়োজন নেই। জাতীয়তার যে অনুভব, জাতীয়তার যে একটা ভাব, এই যে মনস্তাত্ত্বিক ব্যাপার, এর জন্য কিন্তু স্বাধীনতার প্রয়োজন নেই কিংবা রাজনৈতিক দলের প্রয়োজন নেই। কিন্তু আমরা জাতি বলতে যেটি বুঝি, জাতি বলতে কিন্তু এই যে জাতীয়তা, প্রথমে জাতীয়তা সৃষ্টি হবে, তারপরে জাতি হবে। মানে জাতির জন্য জাতীয়তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্রয়োজন হবে। এর পাশাপাশি জাতি হওয়ার জন্য, একটি জাতি হওয়ার জন্য আমাদের একটি রাজনৈতিক দল থাকতে হবে। জাতি হিসাবে ওই অঞ্চল, ওই ব্যক্তিগুলো হবে স্বাধীন। স্বাধীনতা যদি নাও হয় তাহলে তারা হবে স্বাধীনতা কামী এবং তাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থাকবে। তাহলে আশা করি জাতীয়তার পার্থক্য বুঝতে পেরেছো। এবার যাই পরবর্তী প্রশ্নে। জাতীয়তা হলো সাংস্কৃতিক অনুভূতি, মানসিক ধারণা, অনুভূতি, রাজনৈতিক অধিকার, সামাজিক চেতনা। জাতীয়তা হলো সাংস্কৃতিক অনুভূতি, মানসিক ধারণা ও অনুভূতি, রাজনৈতিক অধিকার, সামাজিক চেতনা। 27-এর উত্তর দাও সবাই। 27-এর উত্তর হবে খ, মানসিক ধারণা ও অনুভূতি। জাতীয়তা আমি আগে বললাম মানসিক ধারণা এবং অনুভূতি।
আচ্ছা, একটি দেশের দুই অংশের মানুষের কথাবার্তা, খাওয়া দাওয়া, আচার আচরণের পার্থক্য থাকায় অচিরে সেটি ভেঙে দুটি রাষ্ট্রে পরিণত হয়। আশা করি বুঝতে পারছো, যেটা আমাদের পাকিস্তানে বলা হয়েছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এবং সেখানে বলা হয়েছে কথাবার্তা, খাওয়া দাওয়া, আচরণ কোন ধরনের কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড নাকি। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে, তোমরা একটু প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর। 28-এর ক, ফারহানা চৌধুরী উত্তর দিয়েছে 28-এর ক। হ্যাঁ, 28-এর ক ঠিক আছে। কথাবার্তা, খাওয়া দাওয়া, আচরণ, এগুলো আমাদের কি সাংস্কৃতিক কর্মকাণ্ড। এবার আসে 29, দুই অংশের মানুষের মৌলিক অমিল ছিল, দুই অংশের মানুষের মৌলিক অমিল ছিল সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, নিচের কোনটি সঠিক। 29 নম্বরে নিচের কোনটি সঠিক। দুই অংশের মানুষ, অর্থাৎ আমরা এই প্রথমে যে উদ্দীপকটি পড়লাম সেখানে দুই অংশের মানুষের মধ্যে কি কি অমিল ছিল। সাংস্কৃতিক, সামাজিক। আচ্ছা, এবার আসি 30 নাম্বার, জাতি রাষ্ট্রের আদি রূপ কোনটি, পরিবার, সম্প্রদায়, সমাজ নাকি নগর রাষ্ট্র। জাতি রাষ্ট্রের আদি রূপ কোনটি, জাতি রাষ্ট্রের আদি রূপ কোনটি, জাতি রাষ্ট্রের আদি রূপ কোনটি। জাতি রাষ্ট্রের আদি রূপ, তোমরা জানো যে জাতি রাষ্ট্রের আদি রূপ হলো আমাদের নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রের পর নগর রাষ্ট্রের ধারণা পরিবর্তনের সাথে সাথে, মানে এই নগর রাষ্ট্র ধীরে 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 পরিবর্তিত হয়ে জাতি রাষ্ট্রে রূপান্তরিত হয়। এবার যায় 31 নম্বর, মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, উক্তিটি কার। H.D. স্টেইন, H.M. জনসন, মেটা স্পেন্সার, M.R. উইলিয়াম। উক্তিটি কার। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, উক্তিটি কার। উক্তিটি, তোমাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে, যে উক্তিগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। অন্তত 3টা কিন্তু উক্তি থাকে, 30টা এমসিকিউ এর ভিতরে দেখা যায় যে মোটামুটি 2-3টা উক্তি কিন্তু থাকে। এই উক্তিটা হলো M.R. উইলিয়ামের। আচ্ছা, মূল্যবোধের নির্ধারক কোনটি, নৈতিকতা, ধর্ম, আচরণ নাকি অভ্যাস। মূল্যবোধের নির্ধারক কোনটি, মূল্যবোধের নির্ধারক কোনটি। মূল্যবোধের নির্ধারক এখানে বলা হয়েছে নৈতিকতা। তোমাদের বই দেখবা মূল্যবোধ নিয়ে যে আলোচনা করা আছে, মূল্যবোধের এখানে আলোচনায় বলা আছে, মানে মূল্যবোধের নিয়ে যে আলোচনা, মূল্যবোধ হলো এক প্রকার সামাজিক নৈতিকতা। মূল্যবোধ যে বইয়ের ভিতরে দেওয়া আছে, এটা নিয়ে অনেক মূল্যবোধের নির্ধারক কোনটি, এখানে অনেক উত্তর দিতে পারে যে খ নাম্বার ধর্ম, কিন্তু বইয়ের ভিতরে একদম বইয়ের ভিতর লাইনে দেওয়া আছে, বইয়ের লাইন এটি, যে এক প্রকার মূল্যবোধ হলো এক প্রকার সামাজিক নৈতিকতা। সেই হিসাবে উত্তর কি হবে, উত্তর হবে ক নাম্বার, মূল্যবোধের নির্ধারক কোনটি। যতগুলো অপশন আছে তার মধ্যে সবচেয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট যে উত্তর সেটি হলো নৈতিকতা। এবার আসি, সার্বভৌম সরকারের আদেশী আইন উক্তিটি কার। সার্বভৌম সরকারের আদেশী আইন উক্তিটি কার। উক্তিটি হবে জন অস্টিনের, সার্বভৌম সরকারের আদেশী আইন, এটি হলো উক্তিটি কার। উক্তিটি হবে জন অস্টিন। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা উক্তি। আর আইন নিয়ে আরেকটি উক্তি আছে, সেটি হলো আইনের দুটি গুরুত্বপূর্ণ উক্তি। একটি দেওয়া আছে এই জায়গায় যে সার্বভৌম সরকারের আদেশী আইন উক্তিটি করেছিল জন অস্টিন। আর আরেকটি উক্তি হলো ল ইজ প্যাশনলেস রিজন, এই উক্তিটি কার। যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, এই উক্তিটি হলো আমাদের অ্যারিস্টটলের। আচ্ছা, আইনের সঠিক প্রয়োগের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সমতা বিরাজ করে নাকি দুর্নীতি হ্রাস পায়। আইন প্রয়োগের ফলে একটি ঠিক আছে, 34 নম্বর প্রশ্নের উত্তর, আইনের সঠিক প্রয়োগের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সমতা বিরাজ করে নাকি দুর্নীতি হ্রাস পায়। উত্তর কোনটি হবে, 34 নম্বর প্রশ্নের উত্তর।
34-এর ডি, 34-এর ডি, কেউ কেউ রূপার লিখেছে 34-এর বি। 34-এর উত্তর হবে হলো 34-এর ডি উত্তর হবে। কেন ডি হবে? আইনের সঠিক প্রয়োগ করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব, সমতা বিরাজ করে। অর্থাৎ আইন প্রয়োগের কারণই হলো যেন সমাজের উঁচু ধনী নিম্নবর্ণ উচ্চবর্ণ সব যেন সমান সুযোগ সুবিধা পায়, সেজন্য আইন প্রয়োজন। তাই সমতা বিরাজ করে, দুর্নীতি হ্রাস পায়, যেন দুর্নীতি না হয় সেজন্য কিন্তু আইন প্রয়োগ করা হয়। এবার তাই পরবর্তী প্রশ্নে উদ্দীপকটি পড়ো, 35 ও 36 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে পিরামিডের, আর এই পাশে একটি আছে, এই পাশে একটি আছে। আশা করি এটা পারবা, কারণ এটা একটা অধ্যায়ের নাম, আইন, স্বাধীনতা ও সাম্য। এখানে উত্তর হবে সাম্য। চিহ্নিত স্থানে কোনটি বসবে? কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে, কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে বসবে সাম্য। এবার 36, উক্ত বিষয়ের মাধ্যমে। উক্ত বিষয় কি? উক্ত বিষয় এখানে হলো সরি আইন, 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 স্বাধীনতা ও সাম্য। আমাদের অধ্যায়ন আছে আইন, স্বাধীনতা, সাম্য। আচ্ছা, তাহলে এখানে উক্ত বিষয় কি? এখানে উক্ত বিষয়টি হলো আমাদের আইন, আর উক্ত বিষয়ের মাধ্যমে অর্থাৎ আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে আমাদের কি কি হয়? আচ্ছা, এখন ভাই এমসিকিউ গুলো কোথা থেকে দিচ্ছেন? এমসিকিউ গুলো আমরা কয়েকটা টেস্ট পেপার একসাথে মিল করে সেই টেস্ট পেপার গুলো থেকে আমরা বেছে বেছে প্রশ্নগুলো দিয়েছি, যেগুলো আসার মতো কিন্তু একটু কমপ্লেক্স ওগুলো। আচ্ছা, উক্ত বিষয়ের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষিত হয়, এটা সঠিক। অধিকার বিঘ্নিত হয় আইনের সুপ্রতিষ্ঠার মাধ্যমে। অধিকার কখনোই বিঘ্নিত হয় না, অধিকার আরো নিশ্চিত হয়, তাহলে এটা আমরা নিতে পারছি না। এটা নিতে পারছি না। সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়, এটাও সঠিক। আইনের প্রয়োগের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষিত হয়, সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়, তাহলে 1 আর 3 কই আছে? 1 আর 3 খ। এবার 37, যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে কি বলে? রাষ্ট্রীয় আইন, ফৌজদারি আইন, সাংবিধানিক আইন নাকি জাতীয় আইন? যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে কি বলে? রাষ্ট্রীয় আইন, জাতীয় আইন, সাংবিধানিক আইন নাকি ফৌজদারি আইন? আমাদের উত্তর হবে সাংবিধানিক আইন। আচ্ছা, আইন সম্পর্কে তোমাদের আমি এর আগে আলোচনা করেছি। আইন সম্পর্কে তোমাদের আমি একটা ছক দিতে পারি, যে ছক আইনের মানে আইন কি কি আইন আছে, যেমন এই যে রাষ্ট্রীয় আইন, ফৌজদারি আইন, সাংবিধানিক আইন কিংবা জাতীয় আইন। এই আইন কিন্তু এই আইনের যে সংজ্ঞা আছে কিংবা ছক আছে, এটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় দিতে পারো। হল্যান্ডের আইনের যে ছকটি আছে, অধ্যাপক হল্যান্ডের মতে তিনি আইনকে প্রথমত 2 ভাগে ভাগ করেছিলেন। কি কি? আইনের 2টি ভাগ কি কি? জাতীয় ও আন্তর্জাতিক। জাতীয় এবং আন্তর্জাতিক। এবং জাতীয় আইনকে আবার 2 ভাগে ভাগ করেছিলেন, সরকারি, বেসরকারি। সরকারি এবং বেসরকারি। এবং সরকারি আইনকে আবার তিনি 3 ভাগে ভাগ করেছিলেন, আর এই 3 ভাগের ভিতরেই আছে সাংবিধানিক, সাংবিধানিক আইন, প্রশাসনিক বা শাসন সংক্রান্ত আর ফৌজদারি। এই ছকটা তোমাদেরকে দিলাম। এই ছকটা দিলাম হলো এই যে আমাদের যে আইনগুলো আছে, যে আইন দ্বারা পরিচালিত, যে রাষ্ট্রীয় আইন, ফৌজদারি আইন কিংবা জাতীয় আইন কিভাবে আসলো, সেটার জন্য যে অধ্যাপক হল্যান্ডের মতে আইনের তিনি যে শ্রেণী বিভাগ করেছেন, সেখানে বলা হয়েছে জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। জাতীয় আইনকে তিনি 2 ভাগে ভাগ করেছেন, সরকারি এবং বেসরকারি। সরকারি আইনকে আবার তিনি 3 ভাগে ভাগ করেছেন, সাংবিধানিক আইন, প্রশাসনিক বা শাসন সংক্রান্ত আইন এবং ফৌজদারি আইন। এ হলো আইনের ছক অধ্যাপক হল্যান্ডের, যে ছকের মাধ্যমে আমরা দেখালাম সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন কিংবা ফৌজদারি আইন কই থেকে আসছে। আর যে আইন দ্বারা সরকার পরিচালিত হয়, সরকার পরিচালিত হয় সাংবিধানিক আইন দ্বারা, অর্থাৎ সংবিধানে যে আইন আছে সরকার কিভাবে গঠিত হবে, পরিচালিত হবে, সেটা পরিচালিত হয় কি? সাংবিধানিক আইন দ্বারা। আচ্ছা, এবার 38 নম্বর, অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে কর্তব্য, ন্যায় বিচার, স্বেচ্ছাচার
নাকি গণতন্ত্র? অধিকার যদি অবাধ হয়, অধিকার যদি অবাধ হয় তাহলে হবে কর্তব্য, ন্যায় বিচার, গণতন্ত্র নাকি স্বেচ্ছাচার? উত্তর হবে এখানে স্বেচ্ছাচার। 38-এর ঘ উত্তর হবে কি? উত্তর হবে এখানে স্বেচ্ছাচার। যে অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে স্বেচ্ছাচার। মানে বলা আমাদের বইয়ে যেমন বলা আছে যে অবাধ অধিকার স্বেচ্ছাচারেরই নামান্তর, অবাধ অধিকার স্বেচ্ছাচারের নামান্তর, মানে অবাধ অধিকার যদি মানুষের পায় তখন ওটা স্বেচ্ছাচার হয়ে যায়। আচ্ছা এবার দেখো উদ্দীপক, কলেজে যাওয়ার পথে সোনিয়া ইভটিজিং এর শিকার হয়, বকাটে ছেলেদের অত্যাচার থেকে বাঁচতে সে ইদানিং কলেজে যাচ্ছে না, এতে তার পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। আচ্ছা তাহলে 39 নম্বর প্রশ্ন, স্বাধীনভাবে চলাফেরা করতে না পারায় সোনিয়ার কোন অধিকার আইন বিঘ্নিত হয়েছে? আচ্ছা গ্রাফটা, আচ্ছা একজন বারবার লিখছো ভাইয়া আপনার ভয়েস আসছে না। আর ভয়েস কেমনে আসবে রে ভাই? এখানে যে কজন ক্লাস করছে কারো কমেন্ট নাই, তোমার বারবার এক কমেন্ট দিয়ে ভয়েস আসে না, ভয়েস আসে না, ফোন ঠিক করো। আচ্ছা একজন বলছো এই আগের গ্রাফটা কিভাবে দিবা? আচ্ছা আগের গ্রাফটা আমাদের যে আইন সম্পর্কিত বলা হচ্ছে, কিংবা আইনের যে আমাদের যে শ্রেণী বিভাগগুলো আছে, আইনের কিন্তু অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, এক এক বইয়ে এক এক রকম। যেমন আমাদের মোজাম্মেল হক স্যারের বইয়ে এক এক রকম, কিংবা অক্ষরপত্রের বইয়ে অনেকগুলো, অনেক মানে অনেক অধ্যাপক, অনেক মনীষী নানাভাবে আইনের ব্যাখ্যা করেছে। তো ওই জায়গায় যদি তোমাদের আইনের শ্রেণী বিভাগ করতে বলে, ওই জায়গায় তোমরা লিখতে পারো যে অধ্যাপক হল্যান্ডের মতে আইনের শ্রেণী বিভাগটি হলো, তারপরে যে এইভাবে আইন দিয়ে এভাবে নিচে ছক করে 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 এভাবে ছক আঁকায় দিবা। আর তারপর যে আইনগুলো থাকবে, যেমন সাংবিধানিক আইন, ফৌজদারি আইন, কিংবা শাসন সংক্রান্ত আইন, প্রশাসনিক আইন যে থাকে সেগুলোর একটু একটু করে ব্যাখ্যা দিয়ে দিবা। যদি গ ঘ প্রশ্ন আসে 1-2 লাইন করে ব্যাখ্যা দিয়ে দিবা। আচ্ছা 39 অনেকেই উত্তর দিয়েছে স্বাধীনভাবে চলতে না পারায় সোনিয়ার কোন ধরনের সমস্যা হচ্ছে? আচ্ছা 39-এর উত্তর হবে খ, তার যে এই যে চলাফেরা, শিক্ষা নেওয়ার অধিকার, তার এই যে মানে তার যে সময় কলেজে যেতে পারছে না, এখানে তার অধিকার, শান্তি শৃঙ্খলা, সমাজের শান্তি শৃঙ্খলা, স্বাভাবিক যে চেইন অফ কমান্ড সেটি নষ্ট হয়েছে, তাই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। তাই 40-এর উত্তর কি হবে? 40-এর উত্তর হবে ঘ। ভাই আমার নাকি ভাই নেট নাকি নাই? আচ্ছা 41 নম্বর, দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের কর্তব্য? সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য, অর্থনৈতিক কর্তব্য নাকি আমাদের নৈতিক কর্তব্য? আচ্ছা এই জায়গায় এই প্রশ্নটা কিন্তু তোমাদের একটু কমপ্লেক্স প্রশ্ন, যে দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের কর্তব্য, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নাকি নৈতিক? আমি এই প্রশ্নের উত্তরটা তোমরা যারা যারা ক্লাস করছো সবার কাছে যাচ্ছি, কারণ এই প্রশ্নটা একটু কমপ্লেক্স। 41-এর উত্তর দাও। 41-এর উত্তর হবে খ। 41-এর উত্তর খ হবে। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে এটি আমাদের নৈতিক দায়িত্ব, এটি আমাদের নৈতিক দায়িত্ব, এটাও তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হতে পারে। নৈতিক দায়িত্ব কেন হলো না? নৈতিক দায়িত্ব কেন হলো না এর, হ্যাঁ অনেকে উত্তর দিচ্ছ 41-এর ঘ। আমি তোমাদেরকে আমি এই প্রশ্নটা যখন আমিও দেখেছিলাম তখন আমারও মনে হয়েছিল কেন নৈতিক হলো না, কিংবা পরে আমি বই দেখে বই ঘেটে ঘেটে যেটা পেলাম সেটি হলো, বইয়ের ভিতর দেওয়া আছে আমাদের যে রাজনৈতিক দায়িত্ব যে দেওয়া আছে, রাজনৈতিক কর্তব্য যে দেওয়া আছে, রাজনৈতিক কর্তব্যে বলা আছে, আমাদের যে রাজনৈতিক কর্তব্য আছে, আমাদের রাজনৈতিক কর্তব্যে বলা আছে প্রয়োজনে রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা রাজনৈতিক কর্তব্য। আচ্ছা বইয়ের ভিতরে যে আমাদের যে রাজনৈতিক অধিকার ও কর্তব্যের যে অধ্যায় আছে সেখানে রাজনৈতিক কর্তব্যের ওই জায়গায় একটা লাইন আছে, ওই লাইনে বলা আছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যাওয়া রাজনৈতিক কর্তব্য।
তাহলে কি স্বাধীনতা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যাওয়া আমাদের রাজনৈতিক কর্তব্য। সেই হিসাবে দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের কর্তব্য? রাজনৈতিক। এ জায়গায় কিছু কিছু গাইডে হয়তো তোমরা কর্তব্য মানে এই কর্তব্য নৈতিক কর্তব্য উত্তর পাবা, কিন্তু এইটাই বইয়ে দেওয়া আছে। রাজনৈতিক এই অংশটুকু যে দেখছো, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যাওয়া রাজনৈতিক কর্তব্য, সেই হিসেবে উত্তর রাজনৈতিক কর্তব্য। আর বইয়ে যেটা দেওয়া আছে সেই উত্তর আমার মনে হয় ঠিক হবে, না হলে ভুলও হতে পারে, কারণ বোর্ড কিন্তু গাইড দেখে প্রশ্ন করে না, বই দেখে প্রশ্ন করে। সরি, 42 নম্বর প্রশ্ন। উদ্দীপকটি পড়ো, 42 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফাহিমের দেশের সংবিধানে নাগরিকদের কতিপয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যা শুধু রাষ্ট্রের পরিমণ্ডলে আবদ্ধ এবং অলঙ্ঘনীয়। উদ্দীপকের কোন বিষয়টির কথা বলা হয়েছে? নৈতিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার নাকি রাজনৈতিক অধিকার? 42 নম্বরের উত্তর। ফাহিমের দেশের সংবিধানে নাগরিকের কতিপয় সুযোগ সুবিধা দেওয়া রয়েছে যা শুধু রাষ্ট্রীয় পরিমণ্ডলে আবদ্ধ এবং অলঙ্ঘনীয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে এক না এক তন্ত্রের একটা ব্যাপার স্যাপার আছে এই জায়গায়, যে রাষ্ট্রীয় পরিমণ্ডলে শুধু আবদ্ধ থাকবে এবং বাইরে কোনো কিছু করা যাবে না। এই জায়গায় উত্তর হবে মৌলিক অধিকার। যারা 22-এর খ উত্তর 42-এর খ উত্তর দিয়েছো তোমাদের উত্তর ঠিক আছে, মৌলিক অধিকার। এবার 43 নম্বর, জরুরি অবস্থা ঘোষণা করা কোন বিভাগের কাজ? শাসন বিভাগ, আইন বিভাগ নাকি সংবিধানের নাকি রাজনৈতিক দলের? সংবিধান বলতে এখানে সংবিধান দ্বারা আমরা জরুরি অবস্থা জারি করতে পারবো, নাকি রাজনৈতিক দল জরুরি অবস্থা জারি করতে পারবে, নাকি আমাদের শাসন বিভাগ নাকি আইন বিভাগ জরুরি অবস্থা জারি করতে পারবে? তেতাল্লিশের এ, হ্যাঁ, শাসন বিভাগ উত্তর সঠিক। এবার 44-এ এই জায়গায় একটা কোশ্চেন মার্ক চিহ্ন দেওয়া আছে। নেতৃত্ব তৈরি, কর্মসূচি প্রণয়ন ও প্রচার, জনমত গঠন, গঠনমূলক বিরোধিতা করা। 44 নম্বরের প্রশ্নবোধক চিহ্নে কোনটি হবে? রাজনৈতিক দলের কার্যাবলী, কল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলী, ইউনিয়ন পরিষদের কার্যাবলী নাকি পৌরসভার কার্যাবলী? এখানে তোমরা জানো যে আমাদের রাজনৈতিক দলের যে সংজ্ঞা, রাজনৈতিক দলের সংজ্ঞায় বলা হয় যে কিছু সংখ্যক মানুষ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে যখন একমত পোষণ করে এবং তারা একত্রিত হয় ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে তারা একত্রিত হয় এবং তাদের লক্ষ্য থাকে যে কর্মসূচি প্রণয়নের মাধ্যমে জনমত গঠন করে তারা রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সরকার গঠন করবে এবং জনগণের যে দাবি দেওয়া আছে সেগুলো পূরণের চেষ্টা করবে, অর্থাৎ জনগণের যে চাহিদা সেগুলো পূরণের চেষ্টা করবে। আর এই সবগুলো কাজ করে কি? এই সবগুলো কাজ করে রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য তার মধ্যে এটি যে নেতৃত্ব তৈরি করে, তারা কর্মসূচি প্রণয়ন প্রচার করে, জনমত গঠন করে। কর্মসূচি প্রণয়ন প্রচারের মাধ্যমে তারা একত্রিত হয় এবং জনমত গঠনের চেষ্টা করে এবং গঠনমূলক বিরোধিতা করে, অর্থাৎ তাদের যে বিরোধী দল থাকে তাদের গঠনমূলক বিরোধিতা করে। তাই এই যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো বৈশিষ্ট্য হলো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। এবার 45 নম্বর, ছকে উল্লেখিত কার্যাবলী ছাড়াও আরো যেসব কার্যাবলী রয়েছে তা হলো রাজনৈতিক দলের আরো কার্যাবলীর মধ্যে রয়েছে সরকার গঠন, রাজস্ব আদায়, রাজনৈতিক জ্ঞান বিস্তার। হ্যাঁ, রাজনৈতিক দল ঠিক আছে। এবার 45 নম্বর প্রশ্নের উত্তর দাও, যে 45 নম্বর উত্তর কি হবে? আচ্ছা, 45 প্রশ্নের উত্তর 45 নম্বরের উত্তর হবে গ, যে এখানে আমাদের যেটা দেওয়া আছে সরকার গঠন করা হবে, রাজনৈতিক জ্ঞান বিস্তার হবে। রাজস্ব আদায়ের কাজ রাজনৈতিক দলের না, রাজস্ব আদায় করবে সরকারি প্রতিষ্ঠান বা সরকারি যে সকল বিভাগ আছে সেগুলো। আচ্ছা, নাগরিক অধিকারের রক্ষা কবচ কোনটি? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা নাকি জনসচেতনতা? নাগরিক অধিকারের রক্ষা কবচ, আমাদের যে নাগরিক অধিকার আমরা যে অধিকারগুলো ভোগ করে থাকি সেই নাগরিক অধিকারের রক্ষা কবচ কোনটি? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা নাকি জনসচেতনতা? উত্তর হবে ঘ, নাগরিক অধিকার রক্ষা কবচ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আধুনিক গণতন্ত্র প্রণয়ন করা হয় যেন নাগরিকের সকল অধিকার রক্ষা পায়। বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন, আমাদের যে নাগরিকের যে অধিকার, বিচার বিভাগের উপরে যদি অন্য কোনো বিভাগ হস্তক্ষেপ করে সেক্ষেত্রে আমাদের কিন্তু যে স্বাধীনতা সেটার প্রয়োগ আমরা পাবো না। তাই বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন। জনসচেতনতা প্রয়োজন, আমাদের যে অধিকার কি কি অধিকার পাবো সেজন্য সচেতনতাও প্রয়োজন। এবার যাই পরবর্তী প্রশ্নে। প্রথম বিশ্বযুদ্ধের পর
নিচের কোন দেশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল? প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের পর যে যে দেশ, প্রথম ওয়ার্ল্ড ওয়ারের পর যে যে দেশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তার মধ্যে আছে স্পেনে ফ্রাঙ্কো, তারপর জার্মানিতে হিটলার, ইতালির মুসোলিনি, আর এই গজনে দিলেই এনাফ। এই কয়টাই প্রশ্ন আসে। প্রথম বিশ্বযুদ্ধের পর কোন দেশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, আমি দিলাম যে প্রথম যে সকল দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে আছে স্পেনে ফ্রাঙ্কো, জার্মানিতে হিটলার, আর ইতালিতে মুসোলিনি। এ জায়গায় কি আছে? এ জায়গায় দেওয়া আছে জার্মানি, তাহলে উত্তর হবে জার্মানি। 48 নম্বর প্রশ্ন, আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা ও সংশোধন, সংবিধান প্রণয়ন ও সংশোধন এবং অধ্যাদেশ প্রণয়ন করা। আইন বিভাগের কাজ কি? আইন প্রণয়ন ও সংশোধন। আইন বিভাগ আইন প্রণয়ন সংশোধন করে, এটা ঠিক। সংবিধান প্রণয়ন ও সংশোধন করে আইন বিভাগ করে, হ্যাঁ এটাও ঠিক। অধ্যাদেশ প্রণয়ন করে, অধ্যাদেশ প্রণয়ন করে। আচ্ছা, এই জায়গায় যে তোমাদের অপশন, এটা এই জায়গায় হবে আইন প্রয়োগ করে। আইন প্রয়োগ করে, এই প্রশ্নটি যেমন ছিল, যে ক্যাটাগরির প্রশ্ন, ওই প্রশ্নের 3 নম্বর অপশন ছিল যে আইন প্রয়োগ করে। আইন প্রণয়ন সংবিধান সংশোধন, সংবিধান প্রণয়ন সংশোধন, আইন প্রয়োগ করে। সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। 48-এর ক। এই অপশনটা, এই অধ্যাদেশ প্রণয়ন করে, এটা কাটা। এখানে তোমাদের অপশন দেওয়া থাকবে হয়তো, যদি এরকম প্রশ্ন আসে এখানে অপশন দেওয়া থাকে আইন প্রয়োগ করে। এবার যাই 49-এ। 49 নম্বর প্রশ্ন, কোন দেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত নেই? কোন দেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত নেই? এটা একটা স্বনামধন্য কলেজের প্রশ্ন, যে কলেজের প্রশ্ন দেওয়া ছিল কোন দেশের সংসদীয় সরকার ব্যবস্থা নেই? বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান নাকি ব্রিটেন? তোমরা জানো বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত। ভুটানেও তোমাদের সংসদীয় সরকার, রাজতান্ত্রিক সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত, অর্থাৎ সেখানে যিনি তিনি হন মানে দুইটাই প্রচলিত। একটা রাজতন্ত্র থেকেও একজন হন, মানে প্রধানমন্ত্রী, আর যিনি রাষ্ট্রপতি হন তার মধ্যে একজন হলো রাজতান্ত্রিক ভাবে, আর একজন হল জনগণের ভোটে। আর পাকিস্তানেও তোমরা জানো সংসদীয় সরকার ব্যবস্থা, ব্রিটেনেও তাই। উত্তর হবে এখানে যুক্তরাষ্ট্র, মানে ভুটান কেটে দিয়ে এখানে হবে যুক্তরাষ্ট্র। 49-এর উত্তর হবে খ। আচ্ছা, এরপর আমাদের 50-এ, ও আমার বাংলা মাতর রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? ও আমার বাংলা মাতর রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে। জাতীয়তাবোধ, মূল্যবোধ, নৈতিকতা নাকি দেশপ্রেম? 50-এর বি। হ্যাঁ, যারা উত্তর দিয়েছে 50-এর বি ঠিক আছে। উত্তর এখানে হবে আমাদের দেশপ্রেম। এই যে দেশাত্মবোধক যে গান আছে, এই সকল দেশাত্মবোধক গানের ভিতর আমাদের দেশপ্রেমী ফুটে ওঠে, তাই এখানে উত্তর যে আছে উত্তর হবে দেশপ্রেম। 50 গেল। এবার আমাদের 51 নম্বর, ইংরেজি প্যাট্রিয়টিজম শব্দটির অর্থ কি? দেশকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা, দেশকে গুরুত্ব দেওয়া নাকি দেশের মানুষকে ভালোবাসা? ইংরেজি প্যাট্রিয়টিজমের অর্থ কি? 51-এর উত্তর আশা করি সবাই পারবা, দেশকে ভালোবাসা। প্যাট্রিয়টিজম মানে হলো দেশকে ভালোবাসা। এবার আসে 52 নম্বর প্রশ্ন, আধুনিক জাতীয় রাষ্ট্রের জনককে? টমাস হবস, নিকোলো ম্যাকিয়াভেলি, জন লক নাকি জন স্টুয়ার্ট মিল? এই উত্তর আশা করি সবাই পারবা, কারণ এই উত্তরটা হবে নিকোলো ম্যাকিয়াভেলি। এটি আমাদের বই বারবার দেওয়া আছে, পরিণতি বইয়ে, যে আধুনিক জাতীয় রাষ্ট্রের জনক হলো নিকোলো ম্যাকিয়াভেলি। আচ্ছা, সিভিক্স শব্দটির উৎপত্তি হয় প্রথম কোন ভাষা থেকে? সিভিক্স শব্দটির প্রথম উৎপত্তি হয় কোন ভাষা থেকে? আচ্ছা, আমরা একটু ফাস্ট যাচ্ছি, আমাদের আরো অর্ধেক এমসিকিউ এখনো বাদ আছে, তাই আমরা দ্রুত শেষ করে দিব।
যত দ্রুত সম্ভব। সিভিক শব্দটির উৎপত্তি হয় প্রথম কোন ভাষা থেকে? সিভিক শব্দটির উৎপত্তি হয় ল্যাটিন থেকে। তোমরা জানো সিভিস ও সিভিটাস থেকে, যেটি আমি আগেও বলেছি, সিভিস ও সিভিটাস থেকে। আচ্ছা, মানুষ ভাবে সামাজিক ও মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। আচ্ছা, এই জায়গায় প্রশ্নে একটু সমস্যা আছে, আমি দেখি। মানুষ এখানে হবে মানুষ জন্মগতভাবে, মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। হয় সে সমাজে বসবাস করে, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, এবং যে সমাজে বসবাস করে না, হয় সে দেবতা, না হয় সে পশু। এই উক্তিটি কে করেছিল? তোমরা জানো এটি একদম বইয়ের প্রথমেই দেওয়া আছে। না, ক্লাস আমরা আর বেশিক্ষণ নেব না, কারণ আমরা ক্লাস আগে এই প্রথম 50টি এমসিকিউ রেখেছিলাম তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য। এখন শুধু দ্রুত ক্লাসটা শেষ করে দেব। আমাদের 54 নম্বর এমসিকিউ এর উত্তর হবে অ্যারিস্টটল। এটি আমাদের বইয়ের প্রথমে দেওয়া আছে। মানুষ স্বভাবতই সামাজিক, মানুষ স্বভাবতই বা জন্মগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। হয় যে সমাজে বসবাস করে না, হয় সে দেবতা, না হয় সে পশু। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যাই। গণতন্ত্র ও উন্নয়ন শীর্ষক সেমিনারে গবেষক ডক্টর কিবরিয়া বলেন, ভবিষ্যৎ নাগরিকরা যাতে অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে এমন বিষয় পড়া উচিত। বিষয়টি কি? তিনি কোন বিষয়টি পড়ার পরামর্শ দেন? তোমরা জানো যে ভবিষ্যৎ নাগরিকরা যাতে অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়। অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন। তাই উত্তর হবে পৌরনীতি ও সুশাসন। আচ্ছা, এবার 56 নম্বর। বিষয়টি শিক্ষার্থীদের আর যা শিখাতে পারে, সুশাসনের ধারণা, নেতৃত্বের ধরন নাকি নৈতিকতা? অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পাঠ করে আমরা কি পাই? সুশাসনের ধারণা পাই, এটি সত্য। আমরা নেতৃত্বের ধারণা পাই। সুশাসন পাঠের মাধ্যমে, পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে আমরা নেতৃত্বের ধারণা পাই, এটিও সত্য। এর পাশাপাশি আমাদের নৈতিকতার যে ধারণা, আমাদের সমাজের নীতি নৈতিকতা সম্পর্কে যে ধারণা, সেই ধারণাও কিন্তু আমরা পৌরনীতি ও সুশাসনে পেয়ে থাকি। তাই এখানে যে আমাদের বলা হয়েছে সুশাসন পাঠের মাধ্যমে সুশাসনের ধারণা পাই, নেতৃত্বের ধারণা পাই, নৈতিকতার ধারণা পাই, উত্তর তিনটি সঠিক। এবার আরেকটা উদ্দীপক। 2016 সালে সুমন 2016 সালে একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তি হয়। সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য পালন বিষয়ে জ্ঞান অর্জনে আগ্রহী হয় এবং রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে ইচ্ছুক। উদ্দীপকে বর্ণিত সুমনের জ্ঞান অর্জনের জন্য কোন বিষয়টি অধ্যয়ন করা প্রয়োজন? এটা সহজ উত্তর, সবাই পারবা, পৌরনীতি ও সুশাসন। পরবর্তী প্রশ্ন। উদ্দীপকে সুমনের আদর্শ প্রতিষ্ঠায় প্রয়োজন হবে জনগণের সম্মতি, আইনের শাসন নাকি বহুদলীয় শাসন ব্যবস্থা? আটান্ন কি হবে? যে উদ্দীপকের যে সুমনের যে কার্যকলাপটি আমরা দেখলাম, যে সে চায় সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন বিষয়ে জ্ঞান অর্জন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার জন্য জনগণের সম্মতি প্রয়োজন, আইনের শাসন অবশ্যই প্রয়োজন। গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই বহুদলীয় শাসন ব্যবস্থা প্রয়োজন। তাহলে এখানে উত্তর তিনটি হবে। এবার আসি 59 নম্বর প্রশ্ন। সুশাসনের পূর্ব শর্ত কি? সরকারের শাসন, নেতার শাসন, জনগণের শাসন নাকি আইনের শাসন? সুশাসন বলতে আমরা যেটি বলি, সুশাসনে আইনের শাসন অবশ্যই থাকবে। আচ্ছা, দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে? অ্যারিস্টটল, প্লেটো, মন্টেস্কু নাকি এম হোয়াইট? এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ লেখকগুলো আছেন আমাদের, মানে এই যে পৌরনীতি সুশাসন সম্পর্কে বা রাষ্ট্রবিজ্ঞানী যাদেরকে আমরা বলি, তাদের যে বইগুলো আছে তার একটা লিস্ট তোমাদের দিই, যে এই 3-4টা বই সবসময় আসে। যেমন তার মধ্যে একটা দ্য রিপাবলিক। উত্তরটা দাও, যে 60-এর উত্তর কি হবে? 60-এর উত্তর কি হবে? এর পাশাপাশি আরো যে আছে দ্য স্পিরিট অফ লস, The Spirit of Loss, The Philosophy of Citizenship,
ইএম হোয়াইট। আচ্ছা 60-এর অনেকে উত্তর প্লেটো। আচ্ছা দেখো তাহলে আমাদের যে কয়টা বই আসে বারবার, যে বইগুলোর নাম মানে এই 3টা বইয়ের নাম আমরা বারবার দেখি পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থটি কার লেখা। অথবা এভাবে প্রশ্ন করতে পারে যে অ্যারিস্টটলের নিচের কোন গ্রন্থটি অ্যারিস্টটলের, প্লেটোর গ্রন্থ কোনটি, মন্টেস্কুর গ্রন্থ কোনটি, কিংবা ইএম হোয়াইটের গ্রন্থ কোনটি, এরকম প্রশ্ন কিন্তু আসে। এখানে উত্তর হবে দ্য রিপাবলিক হবে প্লেটোর, দ্য রিপাবলিক প্লেটোর, দ্য স্পিরিট অফ লস মন্টেস্কুর, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ হবে ইএম হোয়াইটের। আচ্ছা এবার 61 নম্বর প্রশ্ন, পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? পরিণতির ইংরেজি প্রতিশব্দ হবে সিভিক্স। বাংলাদেশের সুশাসনের পথে প্রধান বাধা কোনটি? বাংলাদেশের সুশাসনের পথে প্রধান বাধা হলো দুর্নীতি। এই স্বজনপ্রীতি, দায়িত্বহীনতা, স্বজনপ্রীতি কিংবা সংঘাত বা রাজনীতি, বাংলাদেশের যত কিছুই করা হোক এর মূলে থাকে দুর্নীতি। দুর্নীতির কারণে আমাদের এই যে প্রধান বাধা সুশাসনে। এবার 63 নম্বর প্রশ্নে, যে সুশাসনের জন্য প্রয়োজন কোনটি? স্বচ্ছতা, ধর্মীয় মূল্যবোধ, জবাবদিহিতা। সুশাসনের জন্য আমাদের কোনটি প্রয়োজন? স্বচ্ছতা, ধর্মীয় মূল্যবোধ নাকি জবাবদিহিতা? এখানে উত্তর হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এখানে ধর্মীয় মূল্যবোধ অনেকের মনে হতে পারে যে ধর্মীয় মূল্যবোধ আমাদের প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠার জন্য, কিন্তু সুশাসনের যে সংজ্ঞা আমরা দেখি এখানে ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে কোনো কিছু বলা হয় না। ধর্মীয় মূল্যবোধ আমাদের নৈতিকতার উপর অনেক প্রভাব বিস্তার করে, কিন্তু সুশাসনের ক্ষেত্রে আমাদের এরকম প্রশ্ন আসলে আমরা অবশ্যই দেব স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমি তোমাদের প্রথম যে সংজ্ঞা ছিল সেখানে বলেছিলাম যে স্বচ্ছ জবাবদিহিমূলক বৈধ গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থায়। তো স্বচ্ছতা ও জবাবদিহিতা সুশাসনের জন্য অবশ্যই প্রয়োজনীয়। এবার 64 নম্বর প্রশ্ন, ল শব্দের অর্থ কি? ল শব্দের অর্থ নিষেধ, আদেশ, নিয়ম নাকি স্থির। ল শব্দের অর্থ কোনটি? এখানে ল শব্দের অর্থ বলতে নিয়ম, আর ল শব্দ সম্পর্কে তোমাদের আগে বলেছি ল বা আইন এসেছে, আমরা যে আইন বলেছি আইন এসেছে ফাঁসি শব্দ থেকে, আর ল শব্দটি ল ইংরেজি শব্দ, আর ল এসেছে টিউটনিক মূল শব্দ ল্যাগ থেকে। এবার উদ্দীপক, জনাব সালমান রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওঠেন। সকালে ঘুম থেকে উঠে তিনি তার টেবিলে অনেকগুলি পত্রিকা দেখতে পান, তখন তার নিজ দেশের একমাত্র জাতীয় পত্রিকাটির কথা মনে পড়ে। তার নিজ দেশের একমাত্র জাতীয় পত্রিকা। আচ্ছা, আর আমাদের দেশে কি দেখতে পেলেন? আমাদের অনেকগুলো পত্রিকা। আর তার নিজ দেশে কি? তার নিজ দেশে একটি মাত্র জাতীয় পত্রিকা। উদ্দীপকে বর্ণিত সালমানের দেশে কি ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান? আচ্ছা, আমাদের যে সরকার পদ্ধতি বিদ্যমান তার মধ্যে সবচেয়ে বহুল যে আলোচিত হয় তার মধ্যে হচ্ছে একনায়কতান্ত্রিক এবং গণতান্ত্রিক। এই দুটি নিয়ে আমাদের বেশি আলোচনা হয়, যে একনায়কতান্ত্রিক কিংবা গণতান্ত্রিক। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে তোমরা সবাই জানো যে একজন মাত্র, মানে এক ব্যক্তি সর্বে সর্বা, উনি যা বলবেন ওনার কথায় আইন এবং ওনার কথায় সবকিছু চলবে। আর গণতন্ত্র বলতে আমরা যেটা বলি, আমাদের দেশে স্বাভাবিকভাবে যেটি চলে যে অনেকগুলো দল থাকবে, যেখানে জনগণের মতামতের প্রাধান্য থাকবে, সেটা হলো আমাদের গণতন্ত্র। তো এখানে উদ্দীপকে বর্ণিত সালমানের দেশে আর একনায়কতান্ত্রিক শাসনের যে আমাদের যে অন্যতম বিষয়গুলো দেখতে পাই, যে তারা গণমাধ্যমকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে। ব্যাপকভাবে নিয়ন্ত্রণ বলতে কিভাবে? রাষ্ট্রীয় টেলিভিশন কিংবা চ্যানেল থাকে একটি, কিংবা জাতীয় পত্রিকা বা দৈনিক থাকে মাত্র একটি। এক্ষেত্রে তাহলে কি দেখা যায় যে সালমানের দেশে কি ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? এখানে উত্তর হবে একনায়কতান্ত্রিক। এবার 66 নম্বর, বাংলাদেশের সাথে সালমানের দেশের কোন ক্ষেত্রটিতে মূল পার্থক্য পরিলক্ষিত হয়? যে সালমানের দেশে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত, আমাদের দেশে কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত। এক্ষেত্রে বাংলাদেশের সাথে সালমানের কোন ক্ষেত্রে মূল পার্থক্য? আইন প্রণয়ন পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, শাসন পদ্ধতি নাকি সরকার পদ্ধতি? কোন পদ্ধতিতে আমাদের মূল পার্থক্য? আমরা দেখি সরকার পদ্ধতিতে, কারণ আমাদের হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আর তাদের হলো একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা। তাহলে উত্তর কি? সরকার পদ্ধতিতে। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? তোমরা সবাই জানো সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স সুশাসন। এবার 68 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার বলতে ব্যক্তিত্ব বিকাশের এমন কতগুলো সুযোগ সুবিধা বোঝায় যার স্বীকৃতি দিয়েছে সমাজ, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় সংবিধান নাকি আন্তর্জাতিক আইন? মৌলিক অধিকার। মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে আমাদের যে সমস্যাগুলো হয়, আমরা মৌলিক অধিকার এবং মানবাধিকার গুলো গুলিয়ে ফেলি। মৌলিক অধিকার স্পষ্টভাবে বলি, মৌলিক অধিকার বলতে আমরা বলতে কি বুঝি? ধরো একটা ভূখণ্ড, যেমন আমাদের যে বাংলাদেশ, আমাদের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে রাষ্ট্রীয় কর্তৃক, সংবিধান কর্তৃক আমাদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা, অর্থাৎ আমাদের যে বাংলাদেশের নাগরিক এই হিসেবে আমরা কিছু সুযোগ সুবিধা পাবো এবং এটি সংবিধানের লিপিবদ্ধ আছে। এই যে রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধা মানুষ হিসেবে
আমাদের দেশে বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো আছে এগুলোকে বলা হয় মৌলিক অধিকার। আর মানবাধিকার বলতে আমরা কি বুঝি? মানবাধিকারগুলো হলো আমাদের একজন মানুষ হিসেবে, সারা পৃথিবীতে একজন মানুষ হিসেবে আমাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে অধিকারগুলো আমাদের অবশ্যই প্রয়োজনীয় সেগুলোকে বলা হয় মানবাধিকার। মানবাধিকার রক্ষক কিন্তু জাতিসংঘ, অর্থাৎ জাতিসংঘ কর্তৃকই মানবাধিকার প্রণয়ন এবং রক্ষিত হয়। তাহলে এই জায়গায় যেহেতু মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার যারা স্বীকৃতি দিয়েছে তার মধ্যে কি? আমাদের রাষ্ট্রীয় সংবিধান। মৌলিক অধিকার কারা স্বীকৃতি দিয়েছে? মৌলিক অধিকার স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রীয় সংবিধান। আচ্ছা, এবার পিতা তার পুত্রকে বললেন, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে এবং দরিদ্রকে সাহায্য করবে, তাহলেই জীবন সফল হবে। তাহলে কি বললো? বড়দের সম্মান, ছোটদের স্নেহ, দরিদ্রকে সাহায্য, তাহলেই জীবন কি হবে? তাহলে জীবন হবে সফল। তাহলে উদ্দীপকের নাগরিকের কোন কর্তব্যের কথা বলা হয়েছে? আচ্ছা, এই যে কর্তব্যগুলো দেওয়া আছে তোমরা দেখো তো, বড়দের সম্মান করা কিংবা ছোটদের স্নেহ করা কিংবা দারিদ্রকে সাহায্য করা, এই যে কাজগুলো, এই কাজগুলোর জন্য কি আমাদের কি কেউ কোনো মানে আইন আছে কিংবা আমাদেরকে কোনোভাবে কোনো চাপ সৃষ্টি করা হয় যে এই আইনগুলো তোমাকে অবশ্যই মানতে হবে? হয়তো পিতামাতা বা বড়রা আমাদের বলে, কিন্তু এটি না করলে কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নেই। তাই এখানে যেটি উত্তর হবে নৈতিক। নৈতিকতার যে বিষয়টি, নৈতিকতা আমাদের সমাজ থেকে উদ্ভূত এবং নৈতিকতা কিন্তু কোনো আইন নয়, এটি আমাদের মনস্তাত্ত্বিক একটি ব্যাপার, সমাজে প্রচলিত কিছু রীতিনীতি, এটি অমান্য করলে কোনো শাস্তি দেওয়া হয় না। তাই যে উদ্দীপকের যে বিষয়গুলো বলা হয়েছে এটি হলো আমার কোন ধরনের কর্তব্য? নৈতিক কর্তব্য। ৭০ নম্বর, বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সালে প্রণীত হয়? তোমরা সবাই জানো বাংলাদেশের তথ্য অধিকার আইন ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এবার আসি ৭১-৭২, কোশ্চেন মার্ক একটা চিহ্ন দেওয়া আছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং অংশগ্রহণ। সুশাসন সম্পর্কে বারবার আসছে। সুশাসন এই জন্য আমি প্রথমে একটা সংজ্ঞা দিয়েছিলাম যে স্বচ্ছ, জবাবদিহিমূলক, বৈধ গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। তো এই জায়গায় যেটি বলা আছে যে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে এবং জনগণের অংশগ্রহণ থাকবে, তাহলে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে? উত্তর হবে সুশাসন। কারণ যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এই বৈশিষ্ট্যগুলোর সাথে একমাত্র সুশাসনই যায়। আচ্ছা ভাইয়া, আজ এখানেই থাক না, আর কয়েকটা আছে, এখনই শেষ করে দেবো, বেশি সময় লাগবে না। আচ্ছা, নিশ্চিত বিষয়ের সাথে পৌরনীতির, চিহ্নিত বিষয়ের সাথে পৌরনীতির মানে সুশাসনের সাথে পৌরনীতির সম্পর্ক হলো উভয় শাস্ত্র পরস্পরের সহযোগী, একটি বিষয় তাত্ত্বিক, অন্যটির ব্যবহারিক, উভয়ের রয়েছে অভিন্ন লক্ষ্য। অর্থাৎ সুশাসন এবং পৌরনীতির মধ্যে কি পার্থক্যগুলো আমরা দেখতে পাই? উভয় শাস্ত্রই পরস্পরের সহযোগী, একটি বিষয় তাত্ত্বিক, অন্যটি ব্যবহারিক, নাকি উভয়ের রয়েছে অভিন্ন লক্ষ্য। আমরা এখানে তিনটে উত্তর হবে। তিনটে উত্তর কি হবে? উভয় শাস্ত্র পরস্পরের সহযোগী, মানে সুশাসন এবং পৌরনীতির মধ্যেই কিন্তু সুশাসন আলোচনা করা হয়, কিংবা পৌরনীতির যে লক্ষ্য উদ্দেশ্য থাকে তার অন্যতম মানে জনগণের দোরগোড়ায় পৌঁছানো, জনগণের সার্বিক কল্যাণ। সুশাসনের লক্ষ্যও কিন্তু তাই, যে জনগণের সার্বিক কল্যাণ করা। সেক্ষেত্রে তাহলে উভয় শাস্ত্রই পরস্পরের সহযোগী, সুশাসন পৌরনীতি উভয় পরস্পরের সহযোগী, একটি বিষয় তাত্ত্বিক, অন্যটি ব্যবহারিক। সুশাসনের যে ধ্যান ধারণা বা আমাদের যে জ্ঞান, এটি কিন্তু তাত্ত্বিক। আমরা কিন্তু বই পড়ে সুশাসনের জ্ঞান সম্পর্কে জানতে পারি, অনেক কিছু বিষয় জানতে পারি, এই তাত্ত্বিক। আর আমাদের যে পৌরনীতির যে ব্যাপারটি আছে এটি কিন্তু আমাদের ব্যবহারিক। পৌরনীতির যে বিষয়গুলো আছে, যেমন রাজনীতি করা কিংবা আমাদের আন্দোলন সংগ্রাম, যেটাই বলি না কেন, এটা কিন্তু আমাদের কিন্তু ব্যবহারিক। তাই কি বলা আছে? একটি তাত্ত্বিক, অন্যটি ব্যবহারিক। আচ্ছা, উভয়ের রয়েছে অভিন্ন লক্ষ্য। উভয়ের অভিন্ন লক্ষ্য কি? ওই প্রথমটার মতো, উভয়ের অভিন্ন লক্ষ্য হলো জনগণের সার্বিক কল্যাণ, জনগণকে ভালো রাখা। তাই উত্তর তিনটাই। আচ্ছা, সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা কার নিকট জবাবদিহি করে? সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা কার নিকট জবাবদিহি করে? আচ্ছা, ক্লাস কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে, তার পাশাপাশি আমাদের ইউটিউবেও থাকবে ক্লাসটা তোমাদের জন্য। আচ্ছা, যারা কমেন্ট করেছে একঘেয়েমি লাগছে, তোমার জন্য সামনের থেকে সামনের ক্লাসে আমরা 5 মিনিটের জন্য একটা গান লাগিয়ে দিব, হিন্দি রিমিক্স সং। ভাই, সামনে তোমার পরীক্ষা, তুমি যদি এইটুক 1-2 ঘন্টার যদি একটা ক্লাসের প্রেশার না নিতে পারো, তাহলে কেমনি কি? আমার মনে হয় যত প্রেশার নিবা তোমার, আমার মনে হয় তত ভালো মনে থাকবে। এটা তো শুধু আজকে তো শুধু এমনি শুধু টাচ দিয়ে গেলাম সম্পূর্ণ বইয়ের উপর। আমরা সামনের যে ক্লাসগুলো আছে সেগুলো আরো গভীরে যাওয়ার চেষ্টা করব।
আচ্ছা 73 নম্বর, সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা কার নিকট জবাবদিহি করে? এখানে মন্ত্রিসভা জবাবদিহি করে সংসদ বা পার্লামেন্টের নিকট। আমরা যেমন আমাদের তোমরা হয়তো বিটিভিতে দেখেছো, যেমন আমাদের সংসদীয় ব্যবস্থায় আমাদের যারা মন্ত্রী কিংবা সংসদ সদস্য আছেন তাদের কিন্তু প্রশ্ন উত্তর পর্ব আছে। এই প্রশ্ন উত্তর পর্ব কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে, তাই এই ক্ষেত্রে তারা মন্ত্রিসভা কিন্তু পার্লামেন্টের নিকট জবাবদিহিতা করে। আচ্ছা, পরিণতীয় সুশাসন জ্ঞান নাগরিকদের দেশপ্রেম বৃদ্ধি করে, ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করে, দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন করে। উত্তর কি? পরিণতি সুশাসন জ্ঞান নাগরিকদের দেশপ্রেম বৃদ্ধি করে, ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করে, নাকি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন করে? এর তোমরা সবাই পারবা। দেশপ্রেম বৃদ্ধি করে, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করে না কেন? পরিণতি কিন্তু ধর্মীয় বিষয়ে খুব আহামরি মানে ব্যাপক বিস্তর লেভেলের কিন্তু কোনো আলোচনা করে না। ধর্মীয় মূল্যবোধের যে বিষয়টি এটি কিন্তু আছে কিছু কিছু টপিক নৈতিকতার ক্ষেত্রে, কিন্তু ধর্মীয় মূল্যবোধের যে বৃদ্ধি এটি কিন্তু পরিণতি সুশাসন করে না, কিন্তু দেশপ্রেম ও দৃষ্টিভঙ্গি ইতিবাচক পরিবর্তন করে। এবার 75 নম্বর, সুশাসনের ধারণাটির উদ্ভাবক কোন সংস্থা? সুশাসনের ধারণাটির উদ্ভাবক কোন সংস্থা? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুশাসন সম্পর্কে যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটি আসার মতো। এখানে উত্তর হলো বিশ্ব ব্যাংক। সুশাসনের প্রথম যে ধারণা দেয় বিশ্ব ব্যাংক, আর বিশ্ব ব্যাংকের একটি সংজ্ঞা আছে, ইউএনডিপির একটি সংজ্ঞা আছে সুশাসন সম্পর্কে, এটা মনে রাখবা। এরপরে আসি, মেধাবী ছাত্র সবুজ বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যায়, তার এক বিদেশি বন্ধু অজ্ঞানবশত এদের সম্পর্কে নেতিবাচক কথা বললে সে প্রতিবাদ করে। সে তাকে বলে গৌরবময় ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ও ঐতিহ্যবাহী মসলিনের কথা। এখানে তাহলে সবুজের মধ্যে কি অনুভূতি প্রকাশ পায়? সবুজের মধ্যে যে অনুভূতি প্রকাশ পায় সেটি হলো দেশপ্রেম। যেমন ধরো তুমি ভারতে গেছো, ভারতে কোনো এক সাংবাদিক ময়ূক রঞ্জন তোমাকে ধরলো, ধরে তোমার দেশ সম্পর্কে কিছু বললো, ওই জায়গায় তোমার যে তুমি যে স্ট্যান্ডটা নিবার দেশের পক্ষে, ওটা তোমার দেশপ্রেমের জায়গা থেকে। তো ব্যাপার হলো এই জায়গায় সবুজের যে কার্যকলাপ সেটি হলো দেশপ্রেম। এবার সবুজের মতো অনুভূতি সম্পন্ন মানুষ নিজ দেশের জন্য গর্ববোধ করে, নিজ দেশ ও জাতির প্রতি মমত্ববোধ অনুভব করে, অন্য দেশ ও জাতিকে ছোট মনে করে। এটা হবে না। যে নিজ দেশকে ভালোবাসতে পারে সে অন্য দেশ ও জাতিকে কখনোই ছোট মনে করবে না। তাই উত্তর হবে 1 ও 2। এবার আসি 78 নম্বরে। 78, কোন সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকরী হয়? কোন সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে আমরা কি বলছি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে আমাদের যে 3টি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগ একটি অন্যটির থেকে অন্যটির প্রভাব মুক্ত থাকবে। তাই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকারে। আমাদের সংসদীয় সরকারে সম্ভব না, কারণ সংসদীয় সরকারের মন্ত্রিসভা একজন আরেকজনের উপর অনেকাংশে নির্ভর করে। আর যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক কোনটাই সম্ভব না, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সম্ভব। আটাত্তর গেল। এবার আমরা আসি 79 নম্বরে। 79, উদ্দীপক পড়ে। আচ্ছা, মিস্টার ড একটি রাজনৈতিক দলের প্রধান, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তার ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনতা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে? উদ্দীপকে অবশ্যই সম্মোহনী নেতৃত্বের কথা বলেছে। নেতৃত্বের যতগুলো বিষয়বস্তু আছে তার সম্মোহনী নেতৃত্ব, যার ডাকে, নেতার ডাকে জনগণ সাড়া দেয়। 80 নম্বর, এরূপ নেতৃত্বের ফলে জনগণ ঐক্যবদ্ধ হয়, ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি পায়, সুশাসন প্রতিষ্ঠিত হয়। এখানে উত্তর হবে খ নাম্বার, কারণ ধর্মীয় মূল্যবোধ এখানে হবে না, জনগণ ঐক্যবদ্ধ হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়। যদি কোনো ধর্মীয় নেতা করে সেটি আলাদা, ধর্মীয় নেতার প্রেক্ষাপট আলাদা, কিন্তু সম্মানী নেতৃত্বের ক্ষেত্রে জনগণ ঐক্যবদ্ধ হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়, ধর্মীয় মূল্যবোধের ব্যাপার স্যাপার এখানে থাকে না। 81 নাম্বার, কোনটিকে গণতন্ত্রের প্রাণ বলা হয়? রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নির্বাচক মন্ডলী, নাকি আমলাতন্ত্র? আমি তোমাদের আগে বলেছি বর্তমান যে গণতন্ত্রের মানে আধুনিক গণতন্ত্রের প্রাণ বলা হয় রাজনৈতিক দলকে, কারণ আধুনিক গণতন্ত্র বাঁচিয়েই রাখে রাজনৈতিক দল। আচ্ছা, কোনটি আইন বিভাগের কাজ নয়? আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা, আইনের প্রয়োগ করা, বাজেট প্রণয়ন। এখানে কোনটি আইন বিভাগের কাজ নয়? উত্তর হবে আইনের প্রয়োগ করা। আইন বিভাগ কিন্তু আইন প্রয়োগ করে না, বিচার বিভাগ এবং শাসন বিভাগ আইন প্রয়োগ করে। এবার যাই পরবর্তী প্রশ্নে। জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা সমান হোয়াট? জাতীয়তা এবং রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা। আমি তোমাদের জাতি এবং জাতীয়তার পার্থক্য বলেছি। জাতীয়তা, এখানে উত্তর হবে জাতীয়তা, আগেই দিয়ে দিই। এখানে উত্তর হবে জাতীয়তা, এখানে উত্তর হবে জাতীয়তা। জনসমাজ ও রাজনৈতিক চেতনা থাকে জাতীয়তার ক্ষেত্রে। আর জাতির জন্য যেটি অবশ্যই গুরুত্বপূর্ণ সেটি হলো একটি রাজনৈতিক সংগঠন এবং স্বাধীনতা। এতে এই দুই ক্ষেত্রেই কিন্তু পার্থক্য থাকে, যে জাতীয়তার ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা মানে অবশ্য
জরুরি না, মানে একদম জরুরি না। আবার তোমার রাজনৈতিক চেতনা থাকতেও পারে, নাও থাকতে পারে। জাতীয়তা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার। আর জাতির যে ব্যাপার, সেখানে রাজনৈতিক সংগঠন অবশ্যই থাকবে এবং জাতি হিসেবে তারা হয় স্বাধীন হবে অথবা স্বাধীনতাকামী হবে। তাই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে? এই যে জাতীয়তা হবে। এবার 84 নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিহ্নিত বিষয়টির গঠনের জন্য কোনটি অপরিহার্য? রক্তের সম্পর্ক, খ নাম্বার ধর্মীয় ঐক্য, গ নাম্বার ভৌগোলিক নৈকট্য, নাকি ঘ নাম্বার মানসিক ঐক্য? 84 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 84 নম্বর উদ্দীপকের বিষয়টি মানে জাতীয়তার ক্ষেত্রে আমাদের কোনটি? বারবার জাতীয়তা সম্পূর্ণ একটি মনস্তাত্ত্বিক ব্যাপার, তাই এটি মানসিক ঐক্য হবে। উৎপত্তিগত দিক থেকে জাতীয়তা বলতে কি বোঝায়? একই জাতীয় সমষ্টি, জাতীয়তা একই জাতীয় জনসমষ্টি, একই বংশোদ্ভূত সমষ্টি, একই রাষ্ট্রোদ্ভূত জনসমষ্টি, একই সমাধান। আচ্ছা, এই জায়গায় আমাদের বইয়ে জাতীয়তা সম্পর্কে দেওয়া আছে। এখানে জাতীয়তা বলতে আমাদেরকে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে একই বংশোদ্ভূত জনসমষ্টি। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখে রাখো। যে উৎপত্তিগত দিক থেকে জাতীয়তা বলতে আমাদের যেটি বোঝায় সেটি হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি। আচ্ছা, 85 নাম্বার, আচ্ছা 85 শেষ হলো। 86 নাম্বার প্রশ্নে আমাদের একটু টাইপিং মিস্টেক, ঠিক আছে? এই প্রশ্নটা আমি তোমাদের পরবর্তী ঠিক করে মানে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে আমাদের কি উত্তর হবে। আচ্ছা, চলে যায়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম লক্ষ্য হলো গোষ্ঠী স্বার্থ উদ্ধার করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম লক্ষ্য হলো গোষ্ঠী স্বার্থ উদ্ধার করা। আচ্ছা, তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার অনধিক কত দিনের মধ্যে তথ্য কমিশন নামে একটি কমিশন গঠন করবে? এখানে উত্তর হবে 90 দিনের মধ্যে। এটি বইয়ে দেওয়া আছে তথ্য অধিকারে। আচ্ছা, হ্যাবিয়াস কার্পাস আইনের উৎপত্তি কোথায় হয়? হ্যাবিয়াস কার্পাস আইনের উৎপত্তি কোথায় হয়? হ্যাবিয়াস কার্পাস আইনের উৎপত্তি হয় ফ্রান্সে। হ্যাবিয়াস কার্পাস আইনের উৎপত্তি হয় ফ্রান্সে। না, এর একটা ভুল আছে। হ্যাবিয়াস কার্পাস, হ্যাঁ ঠিক আছে। আর হ্যাবিয়াস কার্পাস আইনের দ্বারা মানে এই হ্যাবিয়াস কার্পাস আইন কিন্তু ইংল্যান্ডে, বর্তমানে ইংল্যান্ডের নাগরিকরা যেভাবে হ্যাবিয়াস কার্পাস আইনের সুযোগ পায় অন্য কোনো দেশ পায় না, কিন্তু এর উৎপত্তি হ্যাবিয়াস কার্পাস আইনের যে উৎপত্তি, হ্যাবিয়াস কার্পাস আইনের যে উৎপত্তি সেটি আমাদের কিন্তু ফ্রান্সে হয়। এটি তোমাদের বইয়ে দেওয়া আছে। আচ্ছা, মানে এরপর আসি, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক জাতীয়তা কোনটি? বাংলাদেশের বাঙালি নাকি পূর্ব বাংলার বাঙালি? 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় কোনটি? বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় হলো বাঙালি। পূর্ব বাংলার বাঙালিও না, বাংলাদেশিও না, বাংলাদেশের বাঙালিও না, আমরা বাঙালি। নৃতাত্ত্বিক পরিচয় হলো বাঙালি। একনায়কতন্ত্র শাসনের উদাহরণ কে হতে পারে? মুসোলিনি, নেলসন ম্যান্ডেলা, শোয়েকার্নো, নাকি মাও সেতুং? একনায়কতন্ত্র শাসনের উদাহরণ কে হতে পারে? একনায়ক ইতালির মুসোলিনি। আচ্ছা, কোনটি উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? কর্মচারী ঐক্যজোট, শিক্ষক সমিতি, সুশীল সমাজ? এখানে উত্তর হবে উন্নয়নমূলক। সুশীল সমাজ সবসময় সরকারকে চাপ দেয় যেন তারা দেশ এবং জনগণের অর্থাৎ তাদের ভালোর জন্য যেন উন্নয়ন করে, তাই উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো সুশীল সমাজ। প্লেটোর কোন গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কে আলোকপাত করা হয়? প্লেটোর কয়েকটি গ্রন্থ দেওয়া আছে, রিপাবলিক, ক্রেটিলাস, ক্রিটো, আর ওই জায়গায় নিচে দেওয়া আছে লস। এখানে 96 নাম্বার উত্তর হবে রিপাবলিক। এই চারটিতে বই দেওয়া আছে, চারটি কিন্তু প্লেটোর লেখা। এই যে রিপাবলিক, ক্রিটো, ক্রেটিলাস, লস সবটি কিন্তু প্লেটোর লেখা। আর এটার উত্তর হবে, এখানে আধুনিক রাষ্ট্র সম্পর্কে বলা আছে। রিপাবলিকে আধুনিক রাষ্ট্র সম্পর্কে বলা আছে। 97, তুরস্কের আইনসভা কেমন? তুরস্কের আইনসভা হলো এক কক্ষ বিশিষ্ট। তোমরা এই আইনসভা সম্পর্কে পড়তে গেলে মানুষের যে আইনসভা মানে বিভিন্ন দেশের যে আইনসভা এর একটা ধারণা নেবে, এক কক্ষ কোনগুলা, দ্বিকক্ষ কোনগুলা, কিংবা উচ্চ কক্ষকে কি বলে, নিম্ন কক্ষকে কি বলে, এগুলা। ব্রিটেন বা যুক্তরাজ্যে উচ্চকক্ষ কিভাবে গঠিত হয়? মনোনয়নের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটে, উত্তরাধিকার সূত্রে, নাকি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে? এখানে উত্তর হবে উত্তরাধিকার সূত্রে। আর এই যে তিনটাতে অপশন দেওয়া আছে, মনোনয়নের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটে এবং পরোক্ষ নির্বাচনের মাধ্যমে, এটা বিভিন্ন দেশের নির্বাচনের পদ্ধতি। যেমন যুক্তরাজ্য বা ব্রিটেন, আমাদের যেটাকে ব্রিটেন বলে থাকি, ব্রিটেনে আমাদের যেটা বলা আছে এটা হলো
ব্রিটেনেই উত্তরাধিকার সূত্রে, আমাদের যে ব্রিটেন আছে ব্রিটেনেই হলো উত্তরাধিকার সূত্রে। আর মনোনয়নের মাধ্যমে আমরা যেটা বলি সেটা হলো কানাডায়। কানাডায় হয় মনোনয়নের মাধ্যমে। আর আমেরিকায় হয় প্রত্যক্ষ ভোট। ইউএস আমেরিকায় প্রত্যক্ষ ভোটে। আর পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয় ফ্রান্সে। আচ্ছা, যে উচ্চকক্ষের যে নির্বাচন সেখানে ব্রিটেন বা যুক্তরাজ্য হয় উত্তরাধিকার সূত্রে, মনোনয়নের মাধ্যমে হয় কানাডায়, প্রত্যক্ষ ভোট হয় যুক্তরাষ্ট্রে, আর পরোক্ষ নির্বাচন হয় ফ্রান্সে। আর শেষ দুটি প্রশ্ন, গঠন ও কার্যাবলীর ভিত্তিতে শাসন বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন ও কার্যাবলীর ভিত্তিতে শাসন বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে উত্তর হবে 2 ভাগে। একটি হলো রাজনৈতিক, শাসন বিভাগ 2 ভাগে ভাগ করা যায়, একটি রাজনৈতিক আর একটি হলো অরাজনৈতিক। আর পঞ্চদশ ও ষোড়শ শতকে কোথায় জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে? এখানে মানে যে আমাদের যে সমাজতান্ত্রিকতা সম্পর্কে যে বলা আছে আমাদের বইয়ে, সেটা থেকে প্রশ্ন, পঞ্চদশ ও ষোড়শ শতকে কোথায় জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে? এখানে উত্তর হবে হলো গ, ইউরোপে। আচ্ছা, একজন মনে হয় আইন সম্পর্কে, হেভিয়াস কর্পাস আইন, আমাদের তথ্য অধিকার আইন কিংবা ওই আইনগুলো আছে ওখানে বলা আছে হেভিয়াস কর্পাস। এছাড়াও তোমাদের সপ্তম অধ্যায়ে এই হেভিয়াস কর্পাস আইন সম্পর্কে বলা আছে, সেটা আমি দিয়ে দেব কত পৃষ্ঠায় আছে, কোন বইয়ে আছে। আর যারা আমাদের পেইড ব্যাচে শিক্ষার্থী আছো এই টেস্ট পেপার সলভ করছে, তাদের জন্য আমি হয়তো টেলিগ্রামে তোমাদেরকে এই প্রথম 2-3 অধ্যায়ের সৃজনশীল দেবো, তোমরা সেগুলো উত্তর করে টেলিগ্রামে আবার উত্তর দিয়ে দিবা। আমি একটু পরেই, সন্ধ্যার পরেই তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দেবো, 2টা হোক 3টা হোক, যে করে প্রশ্ন দিই। গ আর ঘ নাম্বার প্রশ্ন উত্তর সুন্দর করে লিখে, মানে একটু ছোট করে লিখে ছবি তুলে তোমরা দিয়ে দিবা, সেটা দেখে আমরা উত্তর করে দিব। ধন্যবাদ সবাইকে। আমরা হয়তো সামনের মঙ্গলবার আবার আমাদের ক্লাস থাকবে পৌরনীতি, অথবা তোমাদের রুটিন অনুযায়ী যেদিন আছে ওই দিন আমরা ক্লাস করব। ততদিন পৌরনীতি ও সুশাসন প্রথম বর্ষের খুঁটিনাটির যেসব বিষয় আছে সেগুলো পড়তে থাকো, কোনো সমস্যা হলে জানাবা, সলভ করা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। Bye.